এখন শোনা যাচ্ছে পরিষ্কার। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এম সাইফুদ্দিন। সরি ফর দ্য টেকনিক্যাল ডিস্টারবেন্স। তো আমি ওয়ার্কিং এজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রাইনোলজি, ঢাকা মেডিকেল কলেজ। তো ডিএমসি যেহেতু কোভিড হসপিটাল, প্রায় রেসিডেন্টরা আমাদের সাথে যোগাযোগ করে যে স্যার ডায়াবেটিস এত, হোয়াট শুড আই ডু। আজকের প্রেজেন্টেশনে ইউ উইল বি ভেরি ক্লিয়ার হাউ টু ম্যানেজ ডায়াবেটিস ইন এ কোভিড-19 পেশেন্ট। বাবার মতোই প্র্যাকটিক্যাল, খুব বেশি থিওরি বলবো না। আপনার মাইক্রোফোন মিউট এবং ভিডিও অফ রাখেন, হেডফোন ইউজ করলে আপনি একটু ভালো শুনতে পাবেন। I made my presentation very easy considering listeners as MBBS doctors. You can ask question directly after the session. আপনারা জানেন কিনা, there is a বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি, বাংলাদেশে এন্ডোক্রাইনোলজিস্টদের নিয়ে একটা সংগঠন। তো আমরা কোভিড আসার পর, আমি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি। বাংলাদেশে কোভিড আসার পর we made a practical recommendation for the management of diabetes and other endocrine disease in patients with COVID-19. আপনারা গুগলে গিয়ে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি দিয়ে সার্চ দিলেই ওখানে গাইডলাইন পোর্শনে ক্লিক করলে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। তো এখানে they are the members of our task force of Bangladesh Endocrine Society practical recommendation. Professor Farooq Pathan sir is the professor of endocrinology of BARDEM. Fariduddin sir is from ASMO. Hafizur Rahman was ex-head Department of Endocrinology, Dhaka Medical College, and there are others, doctor. I am also one of the members of the task force. তো আজকে আমি আপনাদের যেটা বলবো, এক হচ্ছে কোভিড-19 এন্ড ডায়াবেটিস নিয়ে কিছু ইন্ট্রোডাক্টরি কথা বলবো। জেনারেল রুলস ফর ডায়াবেটিক পেশেন্ট। একজন ডায়াবেটিক পেশেন্টদের এই কোভিড মহামারীর সময় কি করা উচিত, ব্লাড সুগার টার্গেট আমাদের কেমন হওয়া উচিত, ব্লাড সুগার মনিটর করলে আমরা কিভাবে মনিটর করব, কোভিড-19 ডায়াগনোসিস হওয়ার পর আমি কিভাবে নিউট্রিশনাল ম্যানেজমেন্ট করব, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিভাবে ম্যানেজ করব, হোম ম্যানেজমেন্ট কিভাবে হবে, হসপিটালে ম্যানেজমেন্ট কি হবে, এবং পেশেন্ট হসপিটাল থেকে চলে যাওয়ার পর কিভাবে ম্যানেজমেন্ট হবে, এবং একটা স্লাইড দেখাবো হেলথ কেয়ার প্রফেশনাল এবং ডায়াবেটিস নিয়ে। So, COVID and diabetes. COVID-19 is the infectious disease caused by most recently discovered the novel coronavirus SARS-CoV-2. Many people with COVID-19 have comorbidities. আপনারা অবশ্যই জানেন যে COVID-19 যেসব পেশেন্ট আমাদের হসপিটালে ভর্তি হচ্ছে তাদের একটা বড় অংশে বিভিন্ন কোমরবিডিটি থাকছে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ, এবং এইসব কোমরবিডিটি সিগনিফিকেন্টলি অ্যাসোসিয়েটেড উইথ পোর্স আউটকাম। দেখা যাচ্ছে তাদের জটিলতাটা একটু বেশি হচ্ছে যাদের ডায়াবেটিস, হাইপারটেনশন অথবা কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে। এবং হেলথ অ্যাডভাইজরি যতগুলো আছে, যেমন WHO, IDF, ADA এবং CDC, তারা ইতিমধ্যেই মেনশন করেছে ডায়াবেটিস ইজ এমং দোজ হাই রিস্ক ক্যাটাগরি দ্যাট ক্যান হ্যাভ সিরিয়াস ইলনেস। ডায়াবেটিস যাদের থাকবে তাদের কোভিড-19 ইনফেকশনটা সিরিয়াস হওয়ার সম্ভাবনা বেশি। এবং এছাড়াও কোভিড-19 itself is associated with worsening of hyperglycemia. বলা হচ্ছে কোভিড-19 দিয়েও ডায়াবেটিস হতে পারে। নাম্বার 1, এক্সিস্টিং ডায়াবেটিস ডিটেরিয়েট হয়ে যেতে পারে কোভিড-19 এর মাধ্যমে। তার মধ্যে এখানে আমি একটু বলে নেই, সেটা হচ্ছে কোভিড-19 দিয়েও কিন্তু ডায়াবেটিস হতে পারে। কারণ দেখা যাচ্ছে কোভিড-19 যে রিসেপ্টরের মাধ্যমে অ্যাটাচড হয়ে বডিতে এন্ট্রি হয়, এটা হচ্ছে এসি রিসেপ্টর, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম রিসেপ্টর। সেই রিসেপ্টর ইজ অলসো ফাউন্ড এট দ্য বিটা সেল অফ প্যানক্রিয়াস, যার ফলে কোভিড-19 বিটা সেলের সাথে অ্যাটাচড হচ্ছে এবং আলটিমেটলি হাইপারগ্লাইসেমিয়া মানে করতে পারে। দ্যাট মিনস নিউ অনসেট অফ ডায়াবেটিস ক্যান অকার উইথ কোভিড-19 ইনফেকশন। এবং কোভিড-19 ইনফেকশন যাদের ডায়াবেটিস আছে, দেখা গেছে যাদের অন্য কোনো কোমরবিডিটি নাই, তাদের তুলনায় মর্টালিটি 8 গুণ বেশি কিন্তু কোভিড-19 ইনফেকশন হলে। সুতরাং ইট ইজ ভেরি সিগনিফিক্যান্ট। এবং আরেকটা জিনিস, WHO ইতিমধ্যেই বলেছে ডায়াবেটিস যাদের আছে তাদের মর্টালিটি যদি 9.2% হয়, যাদের কোমরবিডিটি নাই তাদের হচ্ছে 1.4%। সুতরাং হ্যাভিং ডায়াবেটিস ইজ ভেরি সিগনিফিকেন্টলি অ্যাসোসিয়েটেড উইথ মর্টালিটি। এবং তার মধ্যেও একটা বিশাল সংখ্যক ডায়াবেটিস রোগী কিন্তু নিজেদেরই বিভিন্ন কোমরবিড কন্ডিশন থাকে, যেমন যাদের ডায়াবেটিস আছে হয়তো দেখবেন যে তাদের হাইপারটেনশন আছে, ওবেসিটি আছে, সিওপিডি আছে, এবং অনেক পেশেন্টের করোনারি আর্টারি ডিজিজ থাকে, সিকিডি থাকে, যার ফলে তাদের মর্টালিটিও খারাপ হচ্ছে এবং দে কমপ্লিকেট দ্য ম্যানেজমেন্ট। আপনি একটা পেশেন্টের সিকিডি থাকলে আপনার তখন ডায়াবেটিস ম্যানেজমেন্ট, কোভিড-19 ম্যানেজমেন্ট দুইটাই উইল বি লিটল বিট ডিফিকাল্ট। এবং কোভিড-19 এর পেশেন্ট, ডায়াবেটিস উইথ কোভিড-19 এর পেশেন্ট মর্টালিটি একটা কারণ, কিন্তু ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস অলসো। সুতরাং দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট। তো অনেক সময় আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, হোয়াই ডায়াবেটিস ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর কোভিড-19। দেখা যদিও এক্সাক্ট কারণের চেয়ে আমরা কিছু মেকানিজম বলি। একটা হচ্ছে
হায়ার অ্যাফিনিটি সেলুলার বাইন্ডিং এন্ড এফিশিয়েন্ট ভাইরাস এন্ট্রি, যেহেতু বিটা সেলের মধ্যে রিসেপ্টর পাওয়া যাচ্ছে, প্লাস দেখা যাচ্ছে যে রিসেপ্টরের মাধ্যমে কোভিড-19 বডিতে এন্ট্রি করছে, সেসব রিসেপ্টর অ্যাফিনিটি টুয়ার্ডস কোভিড-19 ইনফেকশন ডায়াবেটিক পেশেন্টে বেশি থাকছে। ডিক্রিজড ভাইরাল ক্লিয়ারেন্স এন্ড ডিমিনিশড টি সেল ফাংশন, আপনারা ইতিমধ্যেই জানেন ডায়াবেটিস যাদের থাকে তাদের ফ্যাগোসাইটিক অথবা টি সেল ডিসফাংশন থাকে, যার ফলে ভাইরাসটা ক্লিয়ারেন্স করতে পারে না। এবং ডায়াবেটিস যাদের থাকে তাদের দেখা যাচ্ছে হাইপার ইনফ্লামেশন এবং সাইটোকাইন স্টর্ম সিনড্রোম অনেক বেশি, এবং অলসো দেয়ার আর প্রেজেন্স অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ। যাদের ডায়াবেটিস থাকে দেখা যাচ্ছে একটা বড় অংশে হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকছে, যার ফলে ডায়াবেটিস রোগীদের মর্টালিটি আমি ইতিমধ্যেই বললাম নন ডায়াবেটিস রোগীদের তুলনায় অন্তত 8 গুণ বেশি। So what are the importance of good glycemic control is very important. দেখা যাচ্ছে যেসব পেশেন্টদের ব্লাড সুগার খুব ভালো কন্ট্রোল থাকছে তাদের ক্ষেত্রে ইমপ্রুভ আউটকাম ইফ ইনফেক্টেড। যাদের ডায়াবেটিস খুব ভালো কন্ট্রোলে থাকছে তারা যদি ইনফেক্টেড হচ্ছে তাদের প্রগনোসিস দেখা যাচ্ছে মোটামুটি ভালো, ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য পেশেন্ট যার ডায়াবেটিস খুব বেশি ভালো কন্ট্রোলে হয়তো থাকছে না। তো আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, ডায়াবেটিস রোগীদের কোভিড-19 ইনফেকশন হলে অনেক সময় ডায়াবেটিস কন্ট্রোল ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এবং হচ্ছে গ্লুকোজ ফ্ল্যাকচুয়েশনটাও বেশি হচ্ছে। কারণ কি? একটা হচ্ছে ইরেগুলার ডায়েট, কারণ হচ্ছে ডায়াবেটিস রোগী যখন কোভিড-19 ইনফেকশন হচ্ছে তখন দেখা যাচ্ছে যে খাওয়া দাওয়ায় কিছু অনিয়ম হচ্ছে, রিডিউসড এক্সারসাইজ, জিআই সিমটম স্পেশালি অ্যানোরেক্সিয়া, অ্যানোসমিয়া থাকে, ভমিটিং থাকে, ডায়রিয়া থাকে, এফেক্ট ডায়েট রেজাল্টিং ইন গ্লুকোজ ফ্ল্যাকচুয়েশন। COVID-19 infection itself is a stress condition like infection that increases glucocorticoid secretion, যার ফলে ব্লাড সুগার বেড়ে যাচ্ছে। এছাড়াও যেসব মডারেট অথবা সিভিয়ার কোভিড হসপিটালে ভর্তি হচ্ছে আমরা কোনো পেশেন্টকে আমরা স্টেরয়েড দিয়ে চিকিৎসা করছি। এছাড়াও আমাদের স্ট্যান্ডার্ড যেটা চিকিৎসা আমরা যেটা বাসায় কন্টিনিউ করছিলাম সেটা কিন্তু কিছুটা ইন্টারাপশন হচ্ছে, যার ফলে সুগারটা ফ্ল্যাকচুয়েশন হচ্ছে। এছাড়াও কোভিড-19 ডায়াগনোসিস হওয়ার পর পেশেন্টদের দেখা যাচ্ছে ভয়, ফিয়ার, অ্যাংজাইটি এবং স্ট্রেস that increases the secretion of counter regulatory hormone। দেখা যাচ্ছে আপনি ভয় পান অথবা দুশ্চিন্তা অথবা টেনশন থাকলে কাউন্টার রেগুলেটরি হরমোনস যেমন হচ্ছে ক্যাটেকোলামাইন্স, অ্যাড্রিনালিন এইগুলো বেশি সিক্রেশন হচ্ছে, যার ফলে ব্লাড সুগার বেড়ে যাচ্ছে। সুতরাং সাম জেনারেল রুল ফর ডায়াবেটিক পেশেন্ট টু প্রিভেন্ট এক্সপোজার টু কোভিড-19। সুতরাং ডায়াবেটিস রোগীদের আমরা এই মহামারীর সময় কি অ্যাডভাইস দেব? নাম্বার 1, পিপল উইথ ডায়াবেটিস শুড স্টে হোম as much as possible to reduce the risk of being exposed। আমরা যেটা বলি ডায়াবেটিস রোগী মানে এই সময়টায় বাসার বাইরে বের না হয় ভালো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কখনো যদি তার যদি বাসার বাইরে যেতেই হয়, ধরেন হচ্ছে বাজার থেকে একটা জিনিস নিয়ে আসতে হবে, বাসায় 5 জন মানুষ আছে, আমরা রোগীদের বলি ডায়াবেটিস রোগী উইল বি দ্য লাস্ট পারসন টু গো আউট। প্রথমে অন্যদের পাঠান, অন্যদের দিয়ে যদি আপনার কাজ যদি সলভ হয়ে থাকে তাহলে ডায়াবেটিস রোগীদের বাইরে পাঠান দরকার নেই। কিন্তু যদি একান্তই যেতে হয় তখন বলতে হবে যে ক্রাউড শুড বি অ্যাভয়েডেড, কোনো ধরনের ভিড়ে যাওয়া যাবে না, এবং সোশ্যাল ডিস্টেন্সিং 1 to 2 মিটার ভেরি ইম্পর্টেন্ট, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা। যদিও আমাদের দেশে মানুষ আস্তে আস্তে এটা গুরুত্ব হারাচ্ছে। এবং অবশ্যই আপনাকে মাস্ক পরতে হবে। মনে রাখতে হবে ভ্যাকসিন গিভ ইউ প্রোটেকশন 70 to 80%, কিন্তু একটা সার্জিক্যাল মাস্ক আপনাকে প্রোটেকশন দিবে 95%। সুতরাং মাস্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা সাধারণত রোগীদের বলছি আপনাদের রুটিনলি হসপিটালে বা ডায়াগনস্টিক সেন্টারে এসে ফিজিশিয়ান দেখানোর চেয়ে আপনি টেলিমেডিসিন, ভিডিও কনসালটেশন, টেলিফোন অ্যাডভাইস অথবা অনলাইন ড্রাগ ডেলিভারি এগুলো একটু ইউজ করার চেষ্টা করেন। নন ইমার্জেন্সি রুটিন এভ্যালুয়েশন, ডায়াবেটিস রোগীদের আমরা বছরে একবার চোখ পরীক্ষা করতে বলি। আমরা বলছি এই মহামারীর সময় এখন চোখ পরীক্ষা করার দরকার নাই, এটা যতক্ষণ না মহামারী থাকছে তারপরে আপনারা এটা করেন। মেডিকেশন এবং গ্লুকোজ টেস্টিং কিট এন্ড স্ট্রিপস, আমরা রোগীদের বলছি আপনার ওষুধ এবং আপনি ডায়াবেটিস মাপার যে স্ট্রিপ এবং কিট এটা আপনি 1 থেকে 3 মাস আপনার বাসায় আপনি রিজার্ভ রাখেন। কেপিআই ব্লাড সুগার শুড বি মনিটর রেগুলারলি, আমরা রোগীদের বলি সবসময় বাসায় ব্লাড সুগার চেক করবেন এবং আপনার ডায়াবেটিসের ওষুধটা অ্যাডজাস্ট করবেন অথবা ইনসুলিনের ডোজ একটু কম বেশ করবেন। প্রয়োজনে টেলিফোনিক কনসালটেশনে আপনার ফিজিশিয়ানের পরামর্শ নেবেন। হোম বেসড এক্সারসাইজ যেমন ট্রেডমিল, সাইক্লিং, বাইক, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, অ্যারোবিক্স, ওয়াকিং ইন দ্য রুম অর রুফ অর ইন দ্য পার্কিং এরিয়া শুড বি মেইনটেইন। আমরা রোগীদের বলি যে বাইরে এক্সারসাইজ করতে যাওয়ার চেয়ে আপনি বাসায় বিভিন্ন ধরনের এক্সারসাইজগুলো কন্টিনিউ করেন। পিপল উইথ ডায়াবেটিস শুড কভার মাউথ এন্ড নোজ when coughing and sneezing। এটা শুধু ডায়াবেটিস রোগীদের না, কমন রোগীদের জন্য একটা রিকমেন্ডেশন। আমরা বলি যে আপনি কাশি অথবা হাঁচির সময় আপনি মুখ অথবা নাক ঢেকে রাখবেন একটা টিস্যু অথবা এলবো ফ্লেক্স করে, এবং হচ্ছে টিস্যুটা একটা বিনে ফেলে দিবেন এবং আপনার চোখ, মুখ এবং নাক স্পর্শ করবেন না। এবং হচ্ছে যদি শুনেন যে কারো জ্বর আসছে, কারো হাঁচি, কাশি বা শ্বাসকষ্ট আছে, তার সাথে সংস্পর্শ না আসাই ভালো।
ডায়াবেটিস রোগীদের আমরা বলি আপনি আপনার চশমা, টাওয়েলস এবং আনপ্রোটেক্টেড কন্ট্যাক্ট এগুলা অন্য কারোর সাথে শেয়ার করবেন না। এবং হচ্ছে আমরা সাধারণত বলি যে কোনো ধরনের এনিমেলের সংস্পর্শে এই সময়টা না আসাই উচিত। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকটা ডায়াবেটিস রোগীদের কিন্তু ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকক্কাল ভ্যাকসিনেশন কিন্তু অ্যাডভাইস করি, এবং হচ্ছে আমাদের দেশি যেমন হচ্ছে এনসেপ্টাই কিন্তু ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকক্কাল ভ্যাকসিন আছে। আমরা প্রত্যেকটা ডায়াবেটিস রোগীদের বলি বছর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কিন্তু বছরে একবার দিতে হয়, নিউমোকক্কাল ভ্যাকসিন প্রতি 5 বছর পর পর দিতে হয়। আমরা প্রত্যেক ডায়াবেটিস রোগীদের ইরেসপেক্টিভ অফ এজ আমরা সবসময় অ্যাডভাইস করি আপনার ভ্যাকসিন দিয়ে নেন। দেখা যাচ্ছে কোভিড-19 ইনফেকশনে যেসব পেশেন্টদের নিউমোনিয়া হওয়ার ঝুঁকি, যাতে ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকক্কাল ভ্যাকসিন পাওয়া তাদের কিছুটা কম হচ্ছে, এবং নিউমোনিয়া হলেও তাদের সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনটা কম হচ্ছে। সুতরাং এই ধরনের ভ্যাকসিনেশন অবশ্যই ডায়াবেটিস রোগীদের আগে থেকেই দিয়ে থাকা উচিত। আমরা বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির যে প্র্যাকটিক্যাল রিকমেন্ডেশন সেটা আমরা বিভিন্ন রেফারেন্স থেকে নিয়েছি। আমি রেফারেন্সগুলো আপনাদের জাস্ট শো করবো, যদি আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না। আমরা কোভিড-19 পেশেন্টদের ডায়াবেটিস কত রাখার চেষ্টা করব? আমরা সাধারণত বলি HbA1c আমরা সাথে কম রাখার চেষ্টা করি, কিন্তু যাতে মাল্টিপল কোমরবিডিটি আছে, বারবার হাইপোগ্লাইসেমিয়া আছে, হাইপোগ্লাইসেমিক আনঅ্যাওয়ারনেস ভেরি ইম্পর্টেন্ট। হাইপোগ্লাইসেমিক আনঅ্যাওয়ারনেস ইজ এ ফিচার অফ ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি। ডায়াবেটিস যাতে অনেকদিন পর্যন্ত আনকন্ট্রোল থাকে, সেসব পেশেন্টদের হাইপোগ্লাইসেমিয়া হলেও কোনো সিমটম হয় না। রুবিয়া বলে যে স্যার আমি ব্লাড সুগার মেপে দেখি 2.1, কিন্তু আমার যে বুক ধরফর, হাত পা ঘামানো, খারাপ লাগা, আমার কিছুই হচ্ছিল না। সুতরাং এটা হচ্ছে হাইপোগ্লাইসেমিক আনঅ্যাওয়ারনেস বলি আমরা। এবং এলডারলি উইথ পুয়ার হেলথ স্ট্যাটাস, যেসব পেশেন্টদের সিকেডি আছে, যেসব পেশেন্টদের ধরেন মেলিগনেন্সি ডায়াগনোসিস হয়েছে, তাদের ক্ষেত্রে একদম টাইট ব্লাড সুগার কন্ট্রোল আমরা করতে চাই না, তাদেরকে আমরা একটু রিল্যাক্স। এখন ডায়াবেটিস কন্ট্রোলকে আমরা 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে একটু টাইট কন্ট্রোল, যেসব পেশেন্ট দেখবেন একদম ইয়াং, কোনো কোমরবিডিটি নাই, বয়স 30 থেকে 40, এবং হাইপারটেনশন, ডিসলিপিডেমিয়া বা অন্য কোনো কোমরবিডিটি নাই, যেসব কারণে পেশেন্টের হাইপো হওয়ার ঝুঁকি, রেনাল ইম্পেয়ারমেন্ট নাই, তাদের ব্লাড সুগার আমরা খালি পেটে 4.4 থেকে 6.1, ভরা পেটে 6.1 থেকে 7.8। কিন্তু যেসব পেশেন্ট দেখবেন কিছুটা কোমরবিডিটি আছে, একটু সিকেডি আছে, ক্রিয়েটিন মার্জিনালি বেশি, তাতে আমরা আরেকটু রিল্যাক্স, খালি পেটে 6 থেকে 7, ভরা পেটে 8 থেকে 10। যেসব পেশেন্টদের দেখবেন যে পেশেন্ট হয়তো ডায়ালাইসিস পাচ্ছে, পেশেন্ট হয়তো ক্যান্সার ডায়াগনোসড, পেশেন্ট হয়তো সিভিয়ার কোমরবিডিটি, পেশেন্টের বাসায় কোনো অ্যাটেন্ডেন্ট নেই, তাদের ক্ষেত্রে আমরা আরেকটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করবো। তার মানে যেই মেসেজটা আমি আপনাদের দিতে চাই, ব্লাড সুগার টার্গেট কিন্তু প্রত্যেকটা ডায়াবেটিস রোগীর জন্য সেম হবে না। ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে আমরা অনেক সময় HbA1c 6.5 কম রাখতে চাই, কিন্তু কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে আমরা 7.5 থেকে 8। যেমন আমি আপনাদের একটু এক্সাম্পল দিয়ে আপনারা পরিষ্কার হবেন। যেমন আমি একটা কাপলকে দেখি, ওরা হাজবেন্ড ওয়াইফ, দুজনেই বয়স 75 থেকে 80-র মধ্যে, 2 ছেলে, দুইজনেই ইউএসএ তে থাকে, উইথ ফ্যামিলি সেটেল, তারা ধানমন্ডিতে ফ্ল্যাটে থাকে, বিশাল ফ্ল্যাট। আমি জিজ্ঞেস করি আপনাদের বাসায় কে থাকে? বাসায় শুধু একটা কাজের ছোট মেয়ে থাকে, সে আবার গ্লুকোমিটার দিয়ে সুগার মাপতে জানে না। সুতরাং তার ক্ষেত্রে আমি ডায়াবেটিস কিন্তু একদম খুব টাইট কন্ট্রোল করতে চাইবো না, কারণ হচ্ছে তার হাইপোগ্লাইসেমিয়া, এটা ট্যাকল করার কোনো অ্যাবিলিটি নাই। একজন মেডিকেল স্টুডেন্ট আসলো, সে 4th ইয়ারে পড়ছে, তার ক্ষেত্রে আমি 4 এবং 6-7 রাখার চেষ্টা করবো, কারণ হচ্ছে তার পুরো জীবনটা সামনে পড়ে আছে, তার HbA1c আমি 6.5 কম রাখার চেষ্টা করবো। সুতরাং গ্লাইসেমিক টার্গেট উইল বি নট সেম ফর এভরি পেশেন্ট দ্যাট ইউ অ্যাটেন্ড। আমরা সবসময় কোভিড-19 ওই ডায়াবেটিস অথবা অন্য কোভিড-19 ছাড়াও ডায়াবেটিস রোগীদের যখন চিকিৎসা করি, আমরা চাইবো কখনোই যাতে রোগীর হাইপোগ্লাইসেমিয়া না হয়। সিজিএম মেশিন, এটা আপনার শুনে রাখেন, শুধু আমাদের দেশে আমরা ইউজ করি কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং। টাইম ইন রেঞ্জ একটা কথা আছে, আপনি অনেক সময় এখন ইন্টারন্যাশনাল জার্নাল পড়ে দেখবেন যে ডায়াবেটিস কন্ট্রোলের চেয়ে বারবার টাইম ইন রেঞ্জ কথাটা উল্লেখ। টাইম ইন রেঞ্জ মানে হলো ব্লাড সুগার উইদিন টার্গেট। বলা হচ্ছে আপনার দিনে কোভিড-19 উইথ ডায়াবেটিস রোগীদের সারাদিনে 70%-এর বেশি সময় ব্লাড সুগার এর মধ্যে থাকতে হবে। তাই আমরা বলবো যে ব্লাড সুগার ইজ উইদিন টার্গেট। যদিও ফেল মানে হচ্ছে যারা একটু বয়স্ক, নানান কোমরবিডিটি আছে, তাদেরকে মোর দেন 50%-এর সময়ের জন্য আমরা এই রেঞ্জে রাখার চেষ্টা করব। সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ। সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ মানে হচ্ছে সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ অফ ক্যাপিলারি ব্লাড ইন অ্যাকসেপ্টেবল অল্টারনেট টু প্লাজমা গ্লুকোজ এস্টিমেশন ইন প্রেজেন্ট। আমরা রোগীদের বলি, সাধারণত কোভিড-19 মহামারী ছাড়া অন্য সময় আমরা রোগীদের বলতাম বাসায় সপ্তাহে একদিন 4 বেলা ডায়াবেটিস মাপেন, খালি পেটে, নাস্তা করার 2 ঘন্টা পর, দুপুরে খাওয়ার 2 ঘন্টা পর, রাতে খাওয়ার 2 ঘন্টা পর। নাস্তা করার 2 ঘন্টা পর মানে নাস্তার প্রথম লোকমা থেকে 2 ঘন্টা পর। আপনি 8টা থেকে 8টা 20 পর্যন্ত যদি নাস্তা করেন, নাস্তার 2 ঘন্টা পর মাপবেন আপনি 8টা থেকে। অনেক সময় আমাদের চিকিৎসকদের মধ্যে একটু কনফিউশন রাইজ হয়।
মাসে একবার রক্ত দিয়ে শুধু খালি পেটে এবং নাস্তার 2 ঘন্টা পর দেখবেন হচ্ছে ল্যাবে রক্ত দিয়ে দেখবেন, তাইলে আপনার মেশিন ঠিক আছে কিনা আপনি সেটা বুঝতে পারবেন। কিন্তু মহামারীর সময় আমরা রোগীদের বলছি আপনার ল্যাবে রক্ত দিয়ে ডায়াবেটিস পরীক্ষা করার দরকার নেই, আপনি বাসায় মেশিন দিয়ে নিজেই মাপেন। Attempt could be made to minimize exposure. Blood glucose reading can be communicated on phone and necessary action. আমরা বলছি আপনি ব্লাড সুগার বাসায় বসে নিজে মেশিনে চেক করবেন, চিকিৎসকের সাথে কমিউনিকেট করবেন, চিকিৎসক আপনার মেডিকেশনটা হয়তো অ্যাডজাস্টমেন্ট করে দিবে। আমি স্ট্রিপ একটা কারণ হচ্ছে অনেকে বিদেশি মেশিন ইউজ করে, বিদেশি স্ট্রিপ ওগুলো অনেক সময় ইম্পোর্ট হবে কিনা। আমরা সাধারণত রোগীদের বলি আপনার 1 থেকে 3 মাসে স্ট্রিপ কিনে বাসায় প্রিজার্ভ করেন এই মহামারীর সময়, যাতে এটা অনেক সময় দেখবেন যে হয়তো বাজারে আপনি খুঁজে পাচ্ছেন না। আমি ইতিমধ্যেই বললাম আমরা রোগীদের বলি সপ্তাহে অন্তত একদিন 4 বেলা ডায়াবেটিস মাপবেন, একটা খালি পেটে এবং 3 বেলা খাওয়া 2 ঘন্টা পরে। আর আমরা রোগীদের সবসময় বলি এর বাইরে আপনি যখনই আপনার কোনো কারণে যদি আপনার খারাপ লাগে, বুক ধরফর করে, হাত পা কাঁপে, আপনি ঘামাচ্ছেন, সাথে সাথে ব্লাড সুগারটা চেক করবেন আপনার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে কিনা। যদিও যেসব পেশেন্ট আইসিইউতে অথবা হসপিটালে ভর্তি, মেকানিক্যাল ভেন্টিলেশন, আইভি বিভিন্ন ইনফিউশন পাচ্ছে, তাদেরকে আমরা হসপিটালে 1 থেকে 2 ঘন্টা পর সুগার মনিটর করি, সেটা আইসিইউ অথবা নন আইসিইউ সেটিং এ। কিন্তু বাসায় আমরা সাধারণত সপ্তাহে একদিন অথবা যে কোনো সময় খারাপ থাকে তখন সাথে সাথে মাপতে বলি। দিস আর দ্য রেফারেন্সেস। সুতরাং নিউট্রিশন ম্যানেজমেন্ট কি হবে, আমি একটা একটা ম্যানেজমেন্ট বলে যাব। নিউট্রিশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেহেতু আমরা ডায়াবেটিস রোগীদের আমরা বলি আপনি হেলদি ব্যালেন্স ডায়েট খাওয়ার চেষ্টা করবেন ইভেন কোভিড-19 ডায়াগনোসিস হওয়ার পর, যদিও বিভিন্ন ফ্যাক্টর আছে যেগুলো ডায়েটকে আপনাকে ইন্টারফেয়ার করবে। এক হচ্ছে পেশেন্টের কোনো জিআই সিম্পটম আছে কিনা, অ্যানোরেক্সিয়া আছে কিনা, অ্যানোসমিয়া মানে এই যে নাকে গন্ধ পাচ্ছে না, নশিয়া, ভমিটিং, ডায়রিয়া, পেশেন্ট ডিহাইড্রেটেড কিনা, পেশেন্টের ইরেগুলার মিল হচ্ছে কিনা, ল্যাক অফ কেয়ার ইন আইসোলেশন ওয়ার্ড, পেশেন্ট আইসোলেশন ওয়ার্ডে কেউ তো ভয়ে তার কাছে খাবারটা ঠিক মতো পৌঁছাচ্ছে না, কোনো স্ট্রেস, অ্যাংজাইটি, ইনসোমনিয়া, এগুলোতে ব্লাড সুগার বাড়তে থাকবে, অ্যানোসমিয়া আছে কিনা, এগুলো আমার নিউট্রিশন ম্যানেজমেন্টকে ইন্টারফেয়ার করতে পারে। আমরা রোগীদের বলি আগে আপনি যেরকম খাইতেন কোভিড-19 ডায়াগনোসিস হওয়ার পরে সেরকম খাওয়ার চেষ্টা করবেন, নাম্বার 1। নাম্বার 2, আপনি হাইড্রেটেড থাকার চেষ্টা করবেন, অন্তত হাফ কাপ পানি অথবা আনসুইটেড ড্রিঙ্কস। হ্যাঁ, পেশেন্টরা অনেক সময় বলে যে স্যার আমি কোক খেতে চাচ্ছি, আমরা বলি কোক না খেয়ে আপনি অন্য ধরনের জুস বা অন্য ধরনের যেটা মিষ্টি না এই ধরনের পানি আধা কাপ করে অন্তত 1 ঘন্টা পর পর খাবেন। অল্প অল্প করে খান, কিন্তু বারবার খান, কখনোই খাবার মিস করবেন না। আপনি যদি একদম খেতে না পারেন, হালকা স্ন্যাক্স, হয়তো একটু বিস্কিট, একটু স্যুপ বা একটু জুস কিছু একটু খাওয়ার চেষ্টা করেন, যাতে আপনি কিছুটা এনার্জি পান। আমরা রোগীদের বলি যে অন্তত ফ্রুট জুস হলেও আপনি খান, কারণ ফ্রুট জুসে আপনারা জানেন কোভিড-19 ইনফেকশনে কিন্তু হাইপোক্যালেমিয়া হয়, প্লাস ডায়াবেটিক কিটোএসিডোসিসে হাইপোক্যালেমিয়া হয়। আমরা রোগীদের বলি আপনি একটু ফ্রুট জুস খেতে পারেন, আপনি নন ডায়েট কোলা খেতে পারেন, তার মানে লো ক্যালোরি কোকা কোলা যেটা পাওয়া যায় আমাদের দেশে সুপার শপ গুলোতে আপনি পাবেন। কিন্তু আবার বলি যে আবার জুস খাওয়ার সময় একটু খেয়াল রাখবেন আপনার ব্লাড সুগার যাতে আবার খুব বেশি বেড়ে যাচ্ছে কিনা সেদিকে আপনাকে একটু নজর রাখতে হবে। আমরা রোগীদের বলি সময় মতো খাওয়ার চেষ্টা করবেন। আপনি যদি আইসোলেশন রুম অথবা আইসোলেশন ওয়ার্ডে অ্যাডমিটেড থাকেন, সবসময় হাতের কাছে একটু চিনি পানি অথবা একটু লজেন্স অথবা একটু গ্লুকোজ ট্যাবলেট, যদি আমাদের দেশে পাওয়া যায় না, রাখার চেষ্টা করবেন যাতে হাইপোলিয়া খেতে পারেন। একটু ফ্রুটস এন্ড ভেজিটেবলস খাওয়ার চেষ্টা করবেন। আর যদি দেখেন যে আপনি খেতেই পারছেন না যেহেতু ভমিটিং, তাহলে আপনাকে অবশ্যই হসপিটালাইজ হয়ে যাবেন। ভিটামিনস এন্ড মিনারেলস এর ক্ষেত্রে 3টা ভিটামিনস এন্ড মিনারেলস, একটা হচ্ছে ভিটামিন ডি, একটা হচ্ছে জিঙ্ক এবং ভিটামিন সি, দেখা যাচ্ছে দ্যাট আর ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য ম্যানেজমেন্ট অফ দ্য কোভিড-19, অলসো প্রিভেনশন অফ ইনফেকশন অফ কোভিড-19। এখানে আমি দেখিয়েছি দেয়ার ইজ সাম লিঙ্কস বিটুইন কোভিড-19 এন্ড ভিটামিন ডি, এন্ড দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় পেশেন্টদের রিকমেন্ড করছি একটু ভিটামিন ডি খাওয়ার চেষ্টা করেন। জিঙ্ক ইজ অলসো ইম্পর্টেন্ট, জিঙ্ক ভাইরাল অ্যাপ্লিকেশনটাকে প্রিভেন্ট করছে। ভিটামিন সি সাপ্লিমেন্টেশন আমরা দিচ্ছি যেহেতু এটা নিউমোনিয়া প্রিভেনশন এবং কোভিড-19 ইনফেকশন প্রিভেনশনের জন্য কিছু রোল প্লে করছে। সুতরাং 3টা ভিটামিনস এন্ড মিনারেলস ইজ ইম্পর্টেন্ট ফর কোভিড-19, একটা হচ্ছে ভিটামিন ডি, একটা হচ্ছে জিঙ্ক, একটা হচ্ছে ভিটামিন সি। রিগার্ডিং ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইন কোভিড-19 এন্ড ডায়াবেটিস, আমরা রোগীদের বলছি আপনি যখন কোভিড-19 ডায়াগনোসিস হবে ভিগারাস এক্সারসাইজ করার দরকার নাই। আপনি যদি মাইল্ড টাইপের ইলনেস হয়, আপনি যদি বাসায় আইসোলেশনে থাকেন, আপনি কিছু হোম বেসড এক্সারসাইজ করতে পারেন। ব্রিদিং এক্সারসাইজ মানে আস্তে করে শ্বাস নেবেন, তারপর একটু দম ধরে রাখবেন, তারপর আস্তে আস্তে ছাড়বেন, এই ধরনের ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন। হসপিটালাইজড পেশেন্ট আমরা অনেক সময় কোন পজিশনিং এ, যেহেতু লাংসে অক্সিজেনেশনটা বেটার হচ্ছে, কোন পজিশন করতে বলি। যেহেতু থ্রম্বোএম্বোলিজমে অনেক পেশেন্ট মারা যাচ্ছে, আমরা রোগীদের বলি যে একটু হাঁটার চেষ্টা করেন অথবা পাটা একটু মুভ করার চেষ্টা করেন যাতে টু প্রিভেন্ট থ্রম্বোএম্বোলিজম। যদিও যেসব পেশেন্ট আইসিইউতে ভর্তি অনেক সময়
রেসপিরেটরি ফিজিওথেরাপিস্ট, এবং ঘুম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা রোগীদের বলছি কোভিড-19 ডায়াগনোসিস হওয়ার পরে আপনি প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করেন, কারণ আপনি যদি না ঘুমান সেটাতে ব্লাড সুগার আনকন্ট্রোল হবে। দিস আর দ্য রেফারেন্সেস। হোম ম্যানেজমেন্ট, বাসায় আমরা কিভাবে ম্যানেজ করবো একটা কোভিড-19 এন্ড ডায়াবেটিস এর পেশেন্টে। আমরা রোগীদের বলছি আপনি একটা সেপারেট রুমে থাকেন, একটা সিঙ্গেল টয়লেট ইউজ করেন এবং হাত ধোয়ার চেষ্টা করেন 20 সেকেন্ড অথবা তার চেয়ে বেশি। এটা আমরা জানি অবশ্য সবাই। অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন। কাফ এবং স্নেজিং যে এটিকুয়েট আমি যেটা বললাম টিস্যুতে ইউজ করবেন, টিস্যুতে একটা বিনে ফেলে দিবেন। মাস্ক ইউজ করবেন। এবং আপনি যদি আপনার রুমে অথবা আশেপাশে কেউ যদি খাবার দিয়ে যেতে, আমরা বলছি দরজার সামনে খাবার দিয়ে যাবেন, সেটা বাসায় অন্য ধরনের হচ্ছে বাসায় দুইজনের ডায়াবেটিস, বাবা মায়ের ডায়াবেটিস আছে, বাবা ইজ কোভিড-19 ইনফেকশন, খাবারটা তার ইয়াং ছেলে যে সে এসে দরজার সামনে খাবারটা দিয়ে যাবে। মা যাও ডায়াবেটিস আছে আরেকজন মানে যা কোমরবিডিটি আছে তাকে টেক কেয়ারের জন্য না পাঠানো বেটার। বাসার ফ্লোর, ফার্নিচার, ডোর নব, লাইট, সিঙ্ক, টয়লেট সিট হ্যান্ডেল, এগুলো আমরা বলি ডিসইনফেক্ট করার জন্য। এগুলো আপনারা জানেন। আমরা কোন ধরনের দুশ্চিন্তা, স্ট্রেস আপনি গ্লাইসেমিক কন্ট্রোলটা ডিটোরিয়েট করে। সারাদিন ফেসবুক অথবা টিভিতে কতজন মারা গেছে, কতজন আক্রান্ত হয়েছে এইসব নিউজ না দেখতে বলি। ঘুম ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি ইতিমধ্যেই বললাম। এবং আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং প্রতিবেশীর সাথে আমরা বলি যে টেলিফোন, অনলাইন কমিউনিকেশন করবেন, তাই আপনি একটু স্ট্রেস রিলিফ হবেন। আমি ইতিমধ্যেই বললাম অ্যান্টি ডায়াবেটিক মেডিকেশন এবং স্ট্রিপ কমপক্ষে 1 থেকে 3 মাসের যাতে আপনার বাসায় প্রিজার্ভ থাকে সেটা খেয়াল রাখার চেষ্টা করবেন। এখন কাকে বাসায় চিকিৎসা করবেন, কাকে হসপিটালে চিকিৎসা করবেন? বাসায় তাদেরকে আপনি চিকিৎসা করতে পারবেন যাদের দেখবেন যে একটু মাইল্ড ফর্ম অফ ইলনেস, হয়তো কিছুটা গায়ে গায়ে জ্বর আছে, ফ্যাটিক আছে, কাফ আছে, সোর থ্রোট, নেজাল কনজেশন, অ্যানোরেক্সিয়া, ম্যালেরিয়া, হেডেক, তাদেরকে আপনি চাইলে বাসায় চিকিৎসা করতে পারবেন। কোভিড-19 ইনফেকশন আপনারা ইতিমধ্যেই জানেন 80 to 90% আমরা বাসায় চিকিৎসা করতে পারি। কখন হসপিটাল দিবেন? অনেক সময় সাবা প্রায় অনেক সময় স্টুডেন্টরা জিজ্ঞেস করে বা জানতে চাই, এটা আপনাদের সামনে দেখবেন পরীক্ষাতেও আসবে। এক হচ্ছে ব্লাড সুগার যদি কন্টিনিউয়াস 15 বেশি থাকে আমরা রোগীদের হসপিটালে ভর্তি হতে বলি। ইউরিনে যদি কিটোন বডি পাওয়া যায়, ডায়াবেটিক কিটোএসিডোসিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। যদিও কিটোন বডি স্ট্রিপ পাওয়া যায় আমাদের দেশে, যদিও রোগীরা খুব বেশি আমরা কিটোন বডি স্ট্রিপটা আসলে ইউজ করি না। এক্সেসিভ থার্স্ট, যদি ভমিটিং এবং ডায়রিয়া যেটা 6 ঘন্টার মধ্যে ভালো হচ্ছে না, পেশেন্ট মুখে কিছুই খেতে পারছে না 6 ঘন্টায়, পেশেন্টের একদিনের মধ্যে 2.5 কেজি অথবা তার চেয়ে বেশি ওজন কমে যাচ্ছে, একটু শ্বাসকষ্ট হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, পেশেন্ট একটু ড্রাউজি হয়ে যাচ্ছে, পেশেন্টের কোনো সিরিয়াস কোমরবিডিটি আছে, অথবা আদার ফিচার্স অফ মডারেট সিভিয়ার বা ক্রিটিক্যাল কোভিড-19, ধরেন পেশেন্টের অক্সিজেন সিচুয়েশন অনেক কমে গেছে, আমরা এইসব পেশেন্টকে অবশ্যই হসপিটালাইজেশন। সুতরাং দিস আর জাস্ট রিলেটেড টু ডায়াবেটিস, কিন্তু অন্য যদি কোনো ক্লিনিক্যাল ফিচার যেটা মডারেট সিভিয়ার অথবা ক্রিটিক্যাল কোভিড-19 থাকে তাদেরকে আমরা অবশ্যই হসপিটালে ভর্তি হতে অ্যাডভাইস করব। এখন কোভিড-19 এর ডায়াবেটিসে কিভাবে চিকিৎসা করবেন, এটা ডিপেন্ড করবে আপনি মুখে ওষুধ দিবেন না ইনসুলিন দিবেন। এটা ডিপেন্ড করবে পেশেন্টের সিভিয়ারিটি অফ ইলনেস, পেশেন্ট কি মাইল্ড কোভিড, মডারেট কোভিড না সিভিয়ার কোভিড, এবং পেশেন্টের কোনো কোমরবিডিটি আছে না, হয়তো কোনো পেশেন্ট ডায়ালাইসিস পাচ্ছে, কোনো পেশেন্টের রেনাল ইমপায়ারমেন্ট আছে, কোনো পেশেন্টের ইসেমিক হার্ট ডিজিজ আছে, কোনো পেশেন্টের ব্রেন স্ট্রোক আছে। সুতরাং কোমরবিডিটিগুলো আপনাকে অ্যাসেস করতে হবে। দিস চার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে পুরো প্রেজেন্টেশনে একটা সামারিও এটা বলতে পারেন। মেটফর্মিন আপনি কোনো পেশেন্ট দেখেন যদি কোনো পেশেন্ট যদি সিভিয়ার অথবা ক্রিটিক্যালি ইল হয়, কোনো পেশেন্ট যদি অক্সিজেন সিচুয়েশন কমে যায়, হাইপোক্সিয়া হয়, কোনো পেশেন্টের যদি জিআই আপসেট হয়, ভমিটিং, ডায়রিয়া হয়, কোনো পেশেন্টের যদি ডিহাইড্রেশন হয়, আমরা মেটফর্মিন বন্ধ করে দেবো, কারণ মেটফর্মিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ল্যাকটিক অ্যাসিডোসিস। সুতরাং সেসব ক্ষেত্রে আমরা মেটফর্মিনটা বন্ধ করে দেবো। সালফোনাইলিয়া সাধারণত কন্টিনিউ করা যায়, ব্লাড সুগার কেমন আছে সেটার উপর ডিপেন্ড করে। কিন্তু যদি দেখেন যে পেশেন্ট মুখে ঠিক মতো খেতে পারছে না এবং পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকিতে আছে, অথবা পেশেন্ট ব্লাড সুগার কন্ট্রোল হচ্ছে না, আমি ইনসুলিন শুরু করলাম, তখন কিন্তু সালফোনাইলিয়া বন্ধ করে দিতে হবে। SGLT2 ইনহিবিটর যেন ডাপাগ্লিফ্লোজিন, কানাগ্লিফ্লোজিন, এম্পাগ্লিফ্লোজিন, এগুলো আপনি বন্ধ করে দিবেন, কারণ দে আর অ্যাসোসিয়েটেড উইথ ডিহাইড্রেশন। GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট অ্যাসোসিয়েটেড উইথ ভমিটিং এন্ড ডায়রিয়া, যেটা লিরাগ্লুটাইড বা ভিক্ট্রোজা নামে আমাদের দেশে পাওয়া যায়, আপনি বন্ধ করে দিবেন। DPP-4 ইনহিবিটর যেমন ভিউটাগ্রিপ্টিন, সিটাগ্রিপ্টিন, লিনাগ্রিপ্টিন, এইটা দেখা যাচ্ছে আপনি কোভিডে আপনি কন্টিনিউ করবেন, এমনকি হসপিটালে ভর্তি হয়ে কন্টিনিউ করবেন। বলা আছে কিছু কিছু এডিশনাল বেনিফিট আছে যেসব পেশেন্ট DPP-4 ইনহিবিটর পাচ্ছে, কারণ এটা কোভিড-19 ইনফেকশনের যে ইনফ্লেমেটরি রেসপন্স সেখান থেকেও কিছু বেনিফিট দিচ্ছে। সুতরাং পাইকবিটাজোন আমাদের দেশে আমরা ইউজ করি না, অবশ্যই ইনসুলিন ইজ দ্য বেস্ট মেডিকেশন। তার মানে যেই মেসেজটা আমি আপনাদের দিতে চাই, পেশেন্ট হসপিটালে ভর্তি হয়ে DPP-4, ভিউটাগ্রিপ্টিন, সিটাগ্রিপ্টিন, লিনাগ্রিপ্টিন ছাড়া সবই আপনি বন্ধ করে দিয়ে ইনসুলিন শুরু করবেন।
যদি ডায়াবেটিস 10-এর বেশি থাকে। এটা আপনারা সবসময় মনে রাখেন। হসপিটালাইজ পেশেন্টদের ব্লাড সুগার যদি পারসিস্টেন্টলি 10-এর বেশি থাকে, আমরা ইনসুলিন শুরু করবো। আমার টার্গেট হলো 7.8 to 10। কোভিড-19 ইনফেকশনের পেশেন্ট যারা হসপিটালে ভর্তি হচ্ছে, আমরা অধিকাংশ ক্ষেত্রে আমরা ইনসুলিনটাই প্রেফার করছি। তো এখানে সিভিয়ারিটি ওয়াইজ যদি আপনাদের দেখি, পেশেন্ট যদি মাইল্ড টাইপের কোভিড ইলনেস হয়, তাই সাধারণত পেশেন্ট যদি আমরা রোগীদের বলি, এক হচ্ছে পেশেন্টের খাওয়ার রুচি যদি ঠিক থাকে, পেশেন্ট যদি ঠিক মতো খেতে পারে, ব্লাড সুগার যদি কন্ট্রোল থাকে, আপনি পেশেন্ট মুখে ওষুধ পাক, ইনসুলিন পাক, কিছুই চেঞ্জ করার দরকার না। ইভেন মডারেট কোভিডও যদি হয়, কারণ এখন মডারেট এবং স্টেবল কোভিডও কিন্তু আমরা হসপিটালে ভর্তি করছি না। কিন্তু যদি দেখেন পেশেন্ট খেতে পারছে না, তাই কিন্তু আপনাকে মুখে ওষুধ বন্ধ করে ইনসুলিন দিতে হবে। ইনসুলিনের 3টা রেজিমেন আমরা কমনলি ইউজ করি, একটা প্রিমিক্সড, একটা স্পিড মিক্সড, একটা বেসাল গ্লাস। আমি একটা ফ্লো চার্ট দেখাবো, তাই আপনারা বুঝতে পারবেন। সাধারণত প্রিমিক্স, যেমন হচ্ছে আমি আপনাকে একটা এক্সাম্পল বলি, যেমন হচ্ছে একটা পেশেন্ট ম্যাক্সুলিন 30-70 পাচ্ছে, সকালে 10, রাতে 8। এটা একটা প্রিমিক্সড রেজিমেন্ট। সারা পৃথিবীতে এই রেজিমেন্টটা সবচেয়ে পছন্দের, কারণ এটা দিনে 2 বেলা দিতে হয়। এটাকে আমরা প্রিমিক্সড রেজিমেন্ট বলি। তো প্রিমিক্সড রেজিমেন্টের ব্লাড সুগারটা একটু ফ্ল্যাকচুয়েশন হয়, যার ফলে আমরা স্প্লিট মিক্সড অথবা বেসাল গ্লাস রেজিমেন্টে সবচেয়ে পছন্দ করি। স্প্লিট মিক্সডে আপনি ধরেন রেগুলার এবং ইন্টারমিডিয়েট ইনসুলিন মিক্স করে দেওয়া হয়। বেসাল গ্লাসে আপনার 3 বেলা শর্ট অ্যাক্টিং এবং রাতে লং অ্যাক্টিং অ্যানালগ ইনসুলিন দেওয়া হয়। আমি একটু এক্সাম্পল দেখাবো, তাই আপনারা বুঝতে যাবেন। ক্রিটিক্যাল এবং হচ্ছে যেসব পেশেন্ট স্টেরয়েড পাচ্ছে, তাদের ক্ষেত্রে অবশ্যই আমি ইনসুলিন দিয়ে চিকিৎসা করবো। যদিও আজকে কোভিড-19 এর ডায়াবেটিস, তবু এই স্লাইডটা আমি একটু বাড়তি যোগ করছি। আমরা ইনসুলিন যেসব পেশেন্টদের ইনসুলিন দিই, তাদের 5টা রেজিমেনে ইনসুলিন দিই। এটা আপনারা সবসময় মনে রাখবেন। একটা হচ্ছে কিছু কিছু পেশেন্ট দেখবেন শুধু বেসাল ইনসুলিন পাচ্ছে দিনে 1 বেলা, ধরেন গ্রাডজিন পাচ্ছে, যেটা ভাইব্রেন্টটা নামে পাওয়া যায়, প্রত্যেকদিন রাতে 6 পাচ্ছে। এটাকে আমরা বলছি বেসাল অনলি রেজিমেন। এটা খুব অল্প পেশেন্ট পাবে, যেসব পেশেন্টরা খুব কমপ্লায়েন্ট এবং যার ফলো আপে আপনার কাছে বারবার আসবে, তাদের ক্ষেত্রে আপনি এই ধরনের রেজিমেন্ট প্র্যাকটিস করতে পারবেন। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আমাদের দেশে মানুষ যেহেতু খাচ্ছে মূলত কার্বোহাইড্রেট, বেসাল ইনসুলিন দিয়ে আপনি ফাস্টিংটা কন্ট্রোল করতে পারবেন, কিন্তু পোস্টপ্রান্ডিয়াল গুলো বোলাস না দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন না। কোন পেশেন্ট বেসাল ইনসুলিন পাচ্ছে, সাথে দেখবেন যে নাস্তা পর ডায়াবেটিস কন্ট্রোল, রাতে খাওয়ার পর ডায়াবেটিস কন্ট্রোল, লং অ্যাক্টিং দিয়ে ফাস্টিংটা কন্ট্রোল, কিন্তু দুপুরে খাওয়ার পর একটু বেশি থাকছে। তাই আপনি দুপুরে একটু র্যাপিড অ্যাক্টিং অ্যানালগ ইনসুলিন এসপার্ট যোগ করেন, এটা সিলেক্টেড পেশেন্ট, এটাকে বলা হচ্ছে বেসাল প্লাস। এই 3টা রেজিমেন আমরা সবচেয়ে বেশি ইউজ করি। আমি ইতিমধ্যেই বললাম, প্রিমিক্সড ইনসুলিন মানে 2টা ইনসুলিন একসাথে মিশানো। ম্যাক্সুলিন 30-70 মানে 30% শর্ট অ্যাক্টিং, 70% ইন্টারমিডিয়েট অ্যাক্টিং। এটা সুবিধা হলো দিনে 2 বেলা দিতে হয়, কিন্তু অসুবিধা হলো এটাতে ব্লাড সুগার ফ্ল্যাকচুয়েশন বেশি হয়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সারা পৃথিবীতে যত পেশেন্ট ইনসুলিন পাচ্ছে, তার 73% এই রেজিমেন পাচ্ছে। কারণ হচ্ছে এটা রোগীদের খুব পছন্দ, দিনে 2 বেলা দিতে হয়। যাতে ব্লাড সুগার মোটামুটি বেশি, খুব বেশি না, তাদের আমরা এই ধরনের রেজিমেন দিই। এবং যেসব পেশেন্ট দিনে 3 বেলা অথবা 4 বেলা নিতে চায় না, তাদের দিই। বেসাল বোলাস রেজিমেন মানে হচ্ছে 3 বেলা পাবে হচ্ছে বোলাস ইনসুলিন এবং রাতে 1 বেলা পাবে বেসাল ইনসুলিন। স্প্লিট মিক্সড ইনসুলিন মানে আপনি রেগুলার এবং এনপিএইচ ইনসুলিন, ইন্টারমিডিয়েট একটা ইনসুলিন। সকালে সাধারণত আমরা রেগুলার ইনসুলিনটা দিনে 3 বেলা, এনপিএইচ যেহেতু 8 থেকে 12 ঘন্টা কাজ করে, দিনে 2 বেলা দেই। যেসব ক্ষেত্রে ব্লাড সুগার কন্ট্রোল করাটা ম্যান্ডেটরি, পেশেন্ট সার্জারির জন্য ওয়েট করছে, ব্লাড সুগার খুব বেশি এবং ব্লাড সুগার প্রিমিক্স দিয়ে কন্ট্রোল হচ্ছে না, ব্লাড সুগার আপ ডাউন করছে, তাদের ক্ষেত্রে আমরা এই 2টা রেজিমেন দিই। এটা দিয়ে সাধারণত একটু এক্সপেন্সিভ, এটা মোটামুটি খরচ কম। অ্যানালগ ইনসুলিন গুলো একটু এক্সপেন্সিভ, এটা তো আমরা সবাই জানি। আমি ইতিমধ্যেই বললাম, আমরা সাধারণত বেসাল বোলাস ইনসুলিনটা প্রেফার করি, কিন্তু যেসব পেশেন্টগুলো বারবার ইনজেকশন নিতে চায় না, কারো কারো ক্ষেত্রে আমরা স্প্লিট মিক্সড, প্রিমিক্সটা আমরা সাধারণত পছন্দ করি না। অ্যানালগ ইনসুলিন আমি ইতিমধ্যেই বললাম, অ্যানালগ ইনসুলিনে হাইপোগ্লাইসেমিয়া কম হয়, কিন্তু এক্সপেন্সিভ। ইনসুলিন আমরা শুরু করার জন্য আমরা সাধারণত 0.1 থেকে 0.2 করে শুরু করি, কিন্তু কোভিডে অনেক সময় আমরা স্টেরয়েড ইউজ করি, বলা আছে 0.3 করে শুরু করার জন্য। কিন্তু আমি আপনাদের রিকোয়েস্ট করবো সবসময় অল্প ডোজেই শুরু করেন, খুব বেশি হাই ডোজে শুরু না করাই ভালো। এবং ব্লাড সুগার দেখে দেখে আমরা ডোজটা টাইট্রেট করি। DPP-4 ইনহিবিটর ভেলডা, সিটা এবং লিনাক্রিপ্টিন আপনি কন্টিনিউ করতে পারেন। যখন কোভিড মহামারী শুরু হয়, তখন আমাদের মধ্যে একটু কনফিউশন ছিল, যেসব পেশেন্ট অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর অথবা এআরবি পাচ্ছে, স্পেশালি ধরেন হচ্ছে ভালসারটান, রসারটান টাইপের মেডিকেশন অথবা রেমিপিল টাইপের, অনেক পেশেন্টই কিন্তু ধরেন হচ্ছে এআরবি হচ্ছে, রসারটানটা আমাদের দেশে বেশি ইউজ হয়, যেমন হচ্ছে আপনি অসার্টেন, রেমিপিলটা আমাদের দেশে বেশি ইউজ হয়। আপনি তো এগুলা প্রথমে ধারণা করা হচ্ছে এগুলা কোভিড-19 ইনফেকশনে এক্সাজারবেট করে, কিন্তু পরে দেখা যাচ্ছে আপনি কনফিডেন্টলি কন্টিনিউ করতে পারবেন, কোনো সমস্যা নাই। যেসব পেশেন্ট অ্যাসপিরিন পাচ্ছে সেটাও আপনি কন্টিনিউ করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি
লো মলিকুলার ওয়েট হেপারিন অথবা এনক্সাপারিন দিবেন, তখন অ্যাসপিরিন কন্টিনিউ করার দরকার নাই। স্টেটিন আপনি কন্টিনিউ করবেন, কোনো সমস্যা নেই। সুতরাং এসি ইনহিবিটর, এআরবি, অ্যাসপিরিন এবং স্টেটিন অনেক ডায়াবেটিস রোগী পাচ্ছে, এটা কোভিড-19 ডায়াগনোসিস হওয়ার পর আপনি সেটা কন্টিনিউ করতে পারবেন, দেয়ার ইজ নো প্রবলেম। এটা হচ্ছে রেফারেন্স আমি আপনাদের খুব বেশি কিছু না বলি। এখন হচ্ছে হসপিটালে আমরা কিভাবে চিকিৎসা করব। এক হচ্ছে হসপিটালে আমরা সাধারণত আউট পেশেন্ট ডিপার্টমেন্ট এবং ইনপেশেন্ট ডিপার্টমেন্ট, দুইটা ডিপার্টমেন্টে আমরা চিকিৎসা করি। এক হচ্ছে আমরা রোগীদের বলছি যে এই মুহূর্তে হসপিটালে এসে ডাক্তার দেখানোর কোনো দরকার নাই। যদি না পেশেন্ট নিউলি ডায়াগনোজ টাইপ 1 হয় অথবা ব্লাড সুগার অনেক বেশি, যার ইনসুলিন শুরু করা দরকার সে জানে না কিভাবে ইনসুলিন দিতে হয়, অথবা তার ডায়াবেটিক ফুট আলসার আছে, তাদের ক্ষেত্রে আমরা বলছি হসপিটালে এসে ডাক্তার দেখান। বাকিদের আমরা বলছি আপনি টেলিফোনে, ভিডিওতে, ইমেইলে, হোয়াটসঅ্যাপে আপনি যেভাবে পারেন টেলিমেডিসিনটা আমরা বেশি এনকারেজ করছি। তো আমি ইতিমধ্যেই বললাম হসপিটালে যেসব পেশেন্ট ভর্তি হচ্ছে আইসিইউ অথবা নন আইসিইউ সেটিং এ আমরা সাবকিউটেনিয়াস ইনসুলিন প্রেফার করছি। অ্যানালগ ইনসুলিনে রেগুলার ইনসুলিনের চেয়ে হাইপোগ্লাইসেমিয়া কম হচ্ছে, যদিও এক্সপেন্সিভ। আমরা ইতিমধ্যেই বললাম যে বেজাল বোলাস ইনসুলিন রেজিমেন্টটা আমরা সবচেয়ে বেশি ইউজ করছি। স্লাইড, এখানে একটা জিনিস একটু বলি আপনাদের, স্লাইডিং স্কেল কথা হচ্ছে এটা আমাদের অনেক হসপিটালে এখনো আমরা ফলো করছি, আমরা এখনো বন্ধ করতে পারছি না। এক হচ্ছে রোগী দুপুরে খাওয়ার আগে দেখছে সুগার কত, তারপর ইনজেকশন দিচ্ছে। সুগার ভালো থাকলে ইনজেকশন দিচ্ছে না, যখন খাওয়ার পর সুগার বেড়ে যাচ্ছে আমরা স্লাইডিং স্কেলটাকে সাধারণত আমরা ডিসকাস করছি। আমরা বলি যে প্রত্যেকদিন 4 বেলা ডায়াবেটিস পাবেন খালি পেটে এবং 3 বেলা খাওয়ার পর, তারপর আপনি ইনসুলিন ডোজটা অ্যাডজাস্ট করবেন। কোভিড-19 পেশেন্টদের কিন্তু যেহেতু আমরা অনেক পেশেন্টদের স্টেরয়েড ইউজ করছি, ডায়াবেটিক কিটোএসিডোসিস এবং হং হওয়ার একটা ঝুঁকি আছে, এবং দিস আর দ্য কজেস অফ দ্য মর্টালিটি। তো ডিকে ম্যানেজমেন্ট একটা সেপারেট এন্টিটি, আমি আজকে খুব বেশি ডিটেইলস বলবো না। ডায়াবেটিক কিটোএসিডোসিস ডায়াগনোসিস হলে পেশেন্টদের হাইপারটেনশন হয়, ডিহাইড্রেশন হয়, আমরা সাধারণত প্রথম 24 ঘন্টায় আমরা 6 লিটার ফ্লুইড দিই, সাধারণত আমরা নরমাল স্যালাইন দিই, এটা আমি খুব বেশি ডিটেইলস বলবো না আপনাদের। আমরা আইভি ইনসুলিন দিই, সাধারণত ইনফিউশন পাম্পে দিই 6 ইউনিট পার আওয়ার। ব্লাড সুগারটা যখন 14 এর নিচে নেমে আসে তখন 2 থেকে 3 ইউনিট পার আওয়ার দিই। কিন্তু যেখানে ইনফিউশন পাম্প নাই, যেসব দেশে যেমন ঢাকা মেডিকেল কলেজে ওয়ার্ডে ইনফিউশন পাম্প নাই, বারডেমে শুধু ওয়ার্ডে ইনফিউশন পাম্প আছে, আইসিইউতে সাধারণত ইনফিউশন পাম্প থাকে, তাদেরকে আমরা নরমাল স্যালাইনের সাথে ইনসুলিন মিশিয়ে দিই। কিভাবে দিই আমি একটা কেস দেখাবো। পটাশিয়াম রিপ্লেসমেন্ট এবং আমরা মনিটরিং। সো দিস আর দ্য 4 স্টেপস অফ দ্য ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস: ফ্লুইড ম্যানেজমেন্ট, ইনসুলিন, পটাশিয়াম এন্ড মনিটরিং। রোগী যখন ক্রিটিক্যাল ইলনেস থেকে ইমপ্রুভ করবে তখন আমরা আইভি ইনসুলিন বন্ধ করে দিয়ে আমরা সাবকিউটেনিয়াস ইনসুলিন শুরু করবো। কিন্তু একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, আইভি ইনসুলিনের হাফ লাইফ কিন্তু শুধুমাত্র 5 মিনিট। সুতরাং আইভি ইনসুলিন ডিসকন্টিনিউ করলে ব্লাড সুগার আবার শুট করে আবার কিটোএসিডোসিস হবে। সুতরাং আইভি ইনসুলিন ডিসকন্টিনিউ করার 2 থেকে 4 ঘন্টা আগে আপনাকে সাবকিউটেনিয়াস ইনসুলিন স্টার্ট করতে হবে। একটু এক্সাম্পল দিই, আপনি যদি সকাল 10টায় আইভি ইনসুলিন ডিসকন্টিনিউ করার চিন্তা ভাবনা করেন, তাহলে তার 7টা থেকে 8টার মধ্যেই আপনি সাবকিউটেনিয়াস ইনসুলিন শুরু করবেন, তারপর 10টায় আইভি ইনসুলিন ডিসকন্টিনিউ করবেন। এটা হচ্ছে রেফারেন্স ডায়াবেটিক কিটোএসিডোসিসের জন্য আমরা যেসব রেফারেন্স থেকে নিছি। রোগী যখন রিকভারি হয়ে যাবে, আমরা ছুটির সময় রোগীদের বলবো ওষুধ আমরা যেভাবে লিখে দেবো সেভাবে আপনি মেনটেন করবেন, ব্লাড সুগার মনিটর করবেন, ডায়াবেটোলজিস্ট অথবা এন্ডোক্রাইনোলজিস্টের কনসালটেশনে সুগারটা অ্যাডজাস্টমেন্ট করবেন। ইনসুলিন হসপিটালে যদি শুরু করা হয় আমরা সাধারণত 2 থেকে 3 মাস কন্টিনিউ করতে বলি, কিন্তু যেসব পেশেন্ট আগে থেকে ইনসুলিন পাচ্ছে তাদেরকে তো কন্টিনিউ করতে বলি। আপনি যখন একটু ভালো বোধ করবেন তখন ফিজিক্যাল এক্সারসাইজ করার চেষ্টা করবেন, সাথে কিছু এডিশনাল অ্যাডভাইস, স্মোকিং করবেন না, বডি ওয়েট একটু রিডাকশন করার চেষ্টা করবেন, বাসায় অটোমেটেড মেশিন দিয়ে ব্লাড প্রেশার চেক করার চেষ্টা করবেন। আমরা বলি যে বাসায় গিয়ে আপনি 3 সপ্তাহ আইসোলেশনে থাকবেন। আইসোলেশন থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কোভিড-19 পেশেন্ট উইথ ডায়াবেটিস। অন্য পেশেন্ট 2 সপ্তাহ বললেও ডায়াবেটিস রোগীতে আমরা 3 সপ্তাহ বলি। একটু হেলথ কেয়ার প্রফেশনাল এন্ড ডায়াবেটিস বলি, আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি। আমাদের যে শতাধিক চিকিৎসক যারা কোভিড-19 চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে জীবন দিয়েছেন, এখানে আমাদের এন্ডোক্রাইন সোসাইটির রিকমেন্ডেশন হচ্ছে হেলথ কেয়ার প্রফেশনাল যারা বয়স 60 বেশি তাদেরকে ফ্রন্ট লাইন ক্লিনিক্যাল ডিউটিতে একটু না দেওয়ার জন্য। যদি দেখা যায় একদম যেতেই হচ্ছে তখন একটু প্রোটেকশনটা যাতে একটু বেটার হয় সেটা খেয়াল করবেন, এবং স্ট্যান্ডার্ড প্রিকশন যেমন ফেস মাস্ক, আইসোলেশন গাউন, ফেস শিল্ড, গগলস, হ্যান্ড হাইজিন, এগুলো অবশ্যই আমরা সবাই ইতিমধ্যেই জানি। এবং কোভিড-19 কোনো পেশেন্ট দেখার আগে অবশ্যই ফেস মাস্ক পরতে হবে, এবং কোনো হেলথ কেয়ার প্রফেশনালের যদি ফিভার অথবা কোনো সিমটম যেটা আপনি কোভিড-19 বলে সন্দেহ করছেন, সাথে সাথে আমরা বলি আপনি আইসোলেশনে যাবেন এবং টেস্টিং করবেন।
সুতরাং টেক হোম মেসেজ ফ্রম টুডেস প্রেজেন্টেশন, কোভিড-19 একটা গ্লোবাল প্যান্ডেমিক যেটা নোভেল করোনা ভাইরাস 2 দিয়ে হচ্ছে। এটাতে ডায়াবেটিস রোগী যাদের, তাদের স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি এবং মর্টালিটি অনেক বেশি। আমি বললাম কমপক্ষে 8 গুণ বেশি ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য পেশেন্ট উইদাউট ডায়াবেটিস। আন্ডার দ্য কোভিড-19 সিচুয়েশন যাদের ডায়াবেটিস থাকে তাও ভয় কিছু নেই, আমরা রোগীদের বলি ডায়াবেটিসটা খুব ভালো কন্ট্রোল রাখার চেষ্টা করেন, যাতে কোভিড-19 ইনফেকশন হলেও আপনার যাতে মর্টালিটি বা মর্বিডিটি কম হয়। আমি 5টা কেস দেখাবো, একদম প্র্যাকটিক্যাল কেস, যেগুলো আমরা ঢাকা মেডিকেলে ডিল করছি, একদম যেটা আমি ফেস করছি সেটাই আপনাদের বলছি। যেগুলো আমি ফেস করি না সেটা বলবো না, আমি ফেস করছি মানে আপনারা যা শুনছেন আপনারাও ফেস করুন, কারণ রোগীর প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয় না সাধারণত আমাদের দেশে। 28 বছর বয়সে একজন ডাক্তার, ঢাকা মেডিকেল কলেজে, সে আমাকে ফোন করলো যে স্যার আমার 5 দিন ধরে অল্প অল্প করে জ্বর, হালকা কাশি আছে, একটু গলা ব্যথাও আছে। আমি জিজ্ঞেস করলাম তোমার খাওয়া দাওয়া রুচি কেমন? বলে না স্যার আমার খাওয়া দাওয়া রুচি ঠিক আছে, আমার কোনো ভমিটিং ডায়রিয়া নয়, এবং আমার পালস অক্সিমিটার দিয়ে বাসায় আমি সিচুয়েশন দেখছি 97 থেকে 98%। আমার স্যার কোভিড টেস্ট পজিটিভ পাইছি আমি 3 দিন আগে রিপোর্ট, এবং আমি বাসায় আমি মেডিসিনের একজন স্যারের সাথে আলাপ করছি, উনি বলছে তোমার মাইল্ড কোভিড, তুমি বাসায় আইসোলেশন থাকো। আমি স্যার গত 2 বছর পর্যন্ত আমি লসুকন এবং সিটাকিল এমইআর, লসুকন 1 আমি সকালে খাই, সিটাকিল এমইআরটা আমি রাতে খাই। তার মানে সে জিপিএড পাচ্ছে 1 মিলিগ্রাম করে সকালে, আর সিটাগ্লিপটিন মেটফর্মিন কম্বিনেশন পাচ্ছে রাতে। বললো স্যার আমি কিছু রুটিন পরীক্ষা করছি, সে আবার অনেক পরীক্ষা করছে, আমি শুধু ডায়াবেটিস রিলেটেড পরীক্ষাগুলো আপনাদের দেখাচ্ছি। তার খালি পেটের সুগার 5.1, ভরা পেটে 8.5, এইচবিএনসি 6.7, ওয়েট তার 60 কেজি, ক্রিয়েটিন 0.9। সুতরাং মাইল্ড কোভিড ইনফেকশনের একটা পেশেন্ট, যা ব্লাড সুগার ইজ গুড কন্ট্রোল, যা এপিটাইট ঠিক আছে, যা কোনো ভমিটিং বা ডায়রিয়া নাই, এবং যা অক্সিজেন স্যাচুরেশন ইজ মেইনটেইন। আমি তাকে বললাম যেহেতু তোমার খাওয়া দাওয়া ঠিক আছে, এইচবিএনসি ইজ গুড কন্ট্রোল, সুতরাং তোমার ওষুধ ডিসকন্টিনিউ করার দরকার নাই, ওষুধ তুমি ঠিক যেভাবে পাচ্ছ সেভাবেই তুমি কন্টিনিউ করো, তোমার ওষুধ কমানো বা বাড়ানো দরকার নাই। আমি তাকে বললাম তুমি সে একই ওষুধ খাও, ব্রেড খাবার সকালে, এবং সিটাগিল এবং মেটফর্মিন কম্বিনেশন যেটা রাতে খাচ্ছ সেভাবেই খাও। যেই মেসেজটা আমি আপনাদের দিতে চাই এই কেসের মাধ্যমে, কন্টিনিউ কারেন্ট ট্রিটমেন্ট রেজিমেন ইফ রোগীর যদি অ্যাপেটাইট ঠিক থাকে, পেশেন্ট যদি ঠিক মতো খেতে পারে, পেশেন্টের যদি কোনো জিআই সিম্পটম না থাকে, পেশেন্টের ব্লাড সুগার যদি কন্ট্রোল থাকে, মডারেট কোভিডও হলেও কিন্তু আপনি মানে পেশেন্ট যে মেডিকেশন পাচ্ছে সেই মেডিকেশনই কন্টিনিউ করবে। কেস নাম্বার 2, 34 বছর বয়সে একজন বিজনেসম্যান, যিনি আইসোলেশন ওয়ার্ডে এসে ভর্তি হয়েছে ঢাকা মেডিকেল কলেজে। তো ওনার 9 দিন পর্যন্ত জ্বর, সাথে কাশি আছে, অক্সিজেন সিচুয়েশন কিছুটা কমে গেছে 91 to 92%, মানে হাইপক্সিক। উনি একটা এসআরসিটি আগেই করে নিয়ে আসে, ওনার 20% লাং ইনভলভমেন্ট, ওনার কোভিড টেস্টের রিপোর্ট এখনো আসে নাই, থাকলে উনি হয়তো কোভিড ওয়ার্ডে চলে যাবে। ওনাকে মডারেট কোভিড হিসাবে মেডিসিনের কনসালটেন্ট ডায়াগনোসিস করছে। উনি কনসুকন এমআর 60 মিলিগ্রাম খাচ্ছে সকালে, এবং নবিসিড খাচ্ছে দুপুরে এবং রাতে। বললো স্যার এই রেজিমেন আমি গত 1 বছর পর্যন্ত কন্টিনিউ করছি, কিন্তু স্যার আমি এর মধ্যে কোনো ডাক্তার দেখাই নাই, আমার শারীরিক কোনো সমস্যা হচ্ছে না। তো হসপিটালে যে ইয়াং ফিজিশিয়ান তাকে চিকিৎসা করছে, সে বললো যে স্যার ডায়াবেটিস খালি পেটে 11.4, ভরা পেটে 14.3, এইচবিএনসি 9.1, মানে অনেক বেশি। সুতরাং এই পেশেন্টের যেহেতু হাইপোক্সিক পেশেন্ট, আমি মেটফর্মিন কন্টিনিউ করবো না, কারণ হচ্ছে এটাতে আপনার ল্যাকটিক অ্যাসিডোসিস হওয়ার একটা ঝুঁকি থাকে। হাইপোক্সিক পেশেন্টে আমরা মেটফর্মিন ডিসকন্টিনিউ করবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেহেতু নসিও আছে সেই জন্য আমি মেটফর্মিন কন্টিনিউ করতে চাই না। নাম্বার 2 হচ্ছে ব্লাড সুগার, আমি ইতিমধ্যেই বললাম ডায়াবেটিস রোগী হসপিটালাইজ যারা ব্লাড সুগার 10 বেশি হলে আপনি ইনসুলিন শুরু করবেন, এখানে অনেক বেশি এবং এইচবিএনসি অনেক বেশি। তো যেহেতু বিজনেসম্যান অ্যাফোর্ডেবল, আমি ওনাকে বললাম যে আপনি ইনসুলিন এভাবে নেন। ওনাকে আমি যে রেজিমেন্টটা দিলাম এটাকে আমরা বলি বেজাল বোলাস ইনসুলিন রেজিমেন্ট। 3 বেলা বোলাস ইনসুলিন দিই আমরা, খাওয়া 5 মিনিট আগে, নাস্তা 5 মিনিট আগে। আমি বলছি আপনি এসপার্ট যে ইনসুলিন গ্লাইসেট আর নামে পাওয়া যায়, এসপার্ট সকালে দিবেন 6, দুপুরে নেবেন 6, রাতে নেবেন 4, এটা খাওয়া 5 মিনিট আগে। আরেকটা ইনসুলিন দিচ্ছি, এটা খাওয়া আগে পরে যে কোনো সময় দেওয়া যায়, এটা আমরা সুবিধার জন্য রাত 10টায় দিতে বলি। আমরা রোগীদের বলে দিই তাহলে রাতের বেলা আপনি 2টা ইনসুলিন পাবেন। 3 বেলা ইনসুলিন যেটা রাতে পাবেন এটা রাত 8টায় দিবেন, দিয়ে 5 মিনিটের মধ্যে খাবেন। রাত 10টায় এক বেলা ইনসুলিনটা রাত 10টায় দিবেন, এবং এটা দেওয়ার পর এটার সাথে খাওয়ার কোনো সম্পর্ক নেই, কিন্তু প্রত্যেকদিন একই সময় দিতে হয়। এবং রাত 11টা 11:30টায় ঘুমানোর আগে 2 পিস বিস্কিট, 1 মুঠ মুড়ি অথবা 1 কাপ দুধ খেয়ে ঘুমাবেন, যাতে শেষ সাথে আপনার হাইপোগ্লাইসেমিয়া না হয়ে যায়। এই যে রেজিমেন্ট সেটাকে আমরা বলছি বেজাল বোলাস ইনসুলিন রেজিমেন্ট, এবং এটা ডোজ অ্যাডজাস্টমেন্ট করা খুব সহজ। আমরা আমাদের চিকিৎসক বা রোগীদের অনেক সময় বুঝিয়ে দিই, ফাস্টিং যদি বাড়ে লং অ্যাক্টিংটা বাড়াবেন, এবং 3 বেলা পোস্টপ্রেন্ডিয়াল যদি বাড়ে 3 বেলা শর্ট অ্যাক্টিং বাড়াবেন। টার্গেট হলো খালি পেটে 6 থেকে 7, ভরা পেটে 8 থেকে 10,
এটা আমরা রাখতে চাই। বলি যে খালি পেটে যদি 7 বেশি দেখেন রাতে একবার ইনসুলিনটা বাড়াবেন, আর নাস্তা পরে বেশি হলে 8 থেকে 10 বেশি হলে সকালে ইনসুলিনটা বাড়াবেন, দুপুরে খাওয়ার পর 10 বেশি হলে পরের দিন দুপুরে ইনসুলিনটা বাড়াবেন, রাতে যদি খাওয়ার পর বেশি রাতে ইনসুলিনটা বাড়াবেন। এটা কিন্তু ডোজ অ্যাডজাস্টমেন্ট করাটা খুব সহজ এবং রোগীদের জন্য খুব কমফোর্টেবল। কিন্তু অসুবিধা হলো নাম্বার 1 এক্সপেন্সিভ, নাম্বার 2 হচ্ছে দিনে 4টা পেক। সুতরাং যে মেসেজ এই কেসটার মাধ্যমে আমি আপনাদের দিতে চাই, পেশেন্টের ব্লাড সুগার যদি পারসিস্টেন্টলি 10 বেশি থাকে হসপিটালে, আপনি ইনসুলিন শুরু করবেন। টার্গেট হলো আমরা 7.8 থেকে 10 রাখতে চাই। হাইপোক্সিক পেশেন্ট নশিয়া আছে বলে আমি মেটফর্মিনটা বন্ধ করলাম এবং সালফোনারিয়া বন্ধ করলাম হাইপোগ্লাইসেমিক ঝুঁকি বলে। আমি আমার চিকিৎসক, ইয়াং চিকিৎসক যে ওয়ার্ডে কাজ করছে, আমি তাকে এবং রোগীকে ডোজ অ্যাডজাস্টমেন্টটা শিখিয়ে দিলাম। কেস নাম্বার 3, 54 বছর বয়সে একজন ফিমেল হাউসওয়াইফ আমার হসপিটালে এসে ভর্তি হয়েছে। ওনার জ্বর 7 দিন, কাশি আছে, শ্বাসকষ্ট গত 3 দিন পর্যন্ত, ওনার বমি হয়েছে 2বার। উনি একটু পুয়ার, যার ফলে উনি বললো যে স্যার আমার পক্ষে এইচআরসিটি করা সম্ভব না, আপনি এক্সরে দেখে আমার চিকিৎসা দেন। চেস্ট এক্সরে ওনার কিছু অপাসিটি আছে, অক্সিজেন স্যাচুরেশন ওনার কমে গেছে, ওনার কোভিড টেস্ট পজিটিভ, উনিও মডারেট কোভিড হিসেবে হসপিটালে ভর্তি হয়েছে। উনি পাচ্ছে হচ্ছে ম্যাক্সিলিন 30/70 সকালে 14 রাতে 10। তো ব্লাড সুগার খালি পেটে 10, ভরা পেটে 16.3। তার এইচবিএসি রিপোর্ট এখনো আসে নাই। ওনার ক্রিয়েটিনও কিছুটা বেশি। আমি ইতিমধ্যেই বললাম যে ডায়াবেটিসের রোগী যারা হসপিটালে ভর্তি হচ্ছে তাদের জন্য প্রিমিক্সড ইনসুলিন ইজ নট এ গুড চয়েস, এটাতে ব্লাড সুগার ফ্লাকচুয়েশন বেশি হয়। তো তাকে আমি বললাম যে আপনার ইনসুলিনের রেজিমেন্টটা আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি আপনাকে 2টা ইনসুলিন দিচ্ছি, হাতে নিলে দেখবেন একটা পানির মতো পরিষ্কার, যেটাকে আমরা রেগুলার ইনসুলিন বলছি, ম্যাক্সুলিন অথবা একটা পিট বিভিন্ন নামে পাওয়া যায়। আর একটা ইনসুলিন হাতে নিলে দেখবেন যে একটু ঘোলা, যেটাকে আমরা ইন্টারমিডিয়েট একটা ইনসুলিন বলছি, যেটা ম্যাক্সুলিন এন অথবা ইনসুলেটার বিভিন্ন নামে পাওয়া যায়। আমি ওকে কি বললাম, একটা ইনসুলিন দিবেন দিনে 3বার, আর একটা ইনসুলিন দিবেন সকালে এবং রাতে। এবং আপনি অবশ্যই বোতল থেকে দিবেন। বোতল থেকে দিলে সুবিধা হলো আপনি 2টা ইনসুলিন আপনি শুয়ের মধ্যে একসাথে নিয়ে নেবেন। কিন্তু মনে রাখবেন 2টা ইনসুলিন যখন একসাথে শুয়ের মধ্যে নেবেন, আগে নেবেন পরিষ্কারটা, পরে নেবেন ঘোলাটা। সকালে এবং রাতে পরিষ্কার ঘোলা একসাথে নিয়ে দিবেন, দুপুরে শুধু পরিষ্কারটা নেবেন, ঘোলাটা দিতে হবে। এবং এটা ডোজ অ্যাডজাস্টমেন্ট করাটা সহজ। আমি ওদের বলি নাস্তা পরে যদি বেশি হয়, 10 বেশি দেখেন, সকালে শর্ট অ্যাক্টিংটা বাড়াবেন, দুপুরে খাওয়ার পর বেশি হলে দুপুরে শর্ট অ্যাক্টিংটা বাড়াবেন, রাতে খাওয়ার পর বেশি হলে রাতে শর্ট অ্যাক্টিংটা বাড়াবেন। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং যে 2 বেলা পাচ্ছে, ফাস্টিং বেশি হলে রাতের ইন্টারমিডিয়েট অ্যাক্টিংটা বাড়াবেন। টুয়ার্ডস আফটার লাঞ্চ যদি বেশি হয়, আপনি দুভাবেই ডোজ অ্যাডজাস্ট করতে পারেন। এক হচ্ছে দুপুরে শর্ট অ্যাক্টিংটা বাড়াবেন অথবা সকালে ইন্টারমিডিয়েট অ্যাক্টিংটা বাড়াবেন। আমরা রোগীদের বলি এটা আপনি বাড়ানোর দরকার নাই, আপনি বোঝানোর সুবিধার জন্য 3 বেলা খাওয়ার পর বেশি হলে 3 বেলা পরিষ্কারটা বাড়াবেন, খালি পেটে যদি বেশি হয় রাতে ঘোলাটা বাড়াবেন। তো অনেক সময় রোগী একটু কনফিউজ করে ফেলে, কিন্তু আমি যখন চেম্বার করি, যখন এই ধরনের রেজিমেন্ট দিই রোগীদের, আমি রোগীদের বলি ঠিক আছে 1 সপ্তাহ পর আপনার আসার দরকার নেই, আপনি আপনার নাতি অথবা ছেলে কাউকে আমার কাছে পাঠিয়ে দিন, সে হয়তো এসএসসি ইন্টারমিডিয়েট পড়ছে বা অনার্স পড়ছে, বা আমি বলি যে ঢাকায় আপনার কোনো আত্মীয় স্বজন যদি থাকে তাকে একটা মোবাইলের ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দিন। তা আমি তাকে বলি যে দেখো এই 4টা সুগার দেখে আমি কিভাবে অ্যাডজাস্ট করছি। তারপর সাধারণত একবার দুইবার পর পেশেন্টরা মানে মোটামুটি বুঝে যায়। সুতরাং যে মেসেজ আপনাদের জন্য আমি দিতে চাই, যেহেতু পেশেন্টের অ্যাফোর্ডেবিলিটি কম, পেশেন্ট পুরো এইচআরসিটি করতে পারছে না, সুতরাং আমি বেজাল বোলাস রেজিমেন্ট বেস্ট হওয়ার ক্ষেত্রে আমি শুরু করলাম না। এবং আমি ইতিমধ্যেই বলেছি প্রিমিক্সড ইনসুলিনে যেহেতু ব্লাড সুগার ফ্লাকচুয়েশন বেশি হয়, হসপিটালাইজড পেশেন্টদের আমরা সাধারণত কন্টিনিউ করব না। কিন্তু এটা আবার একদম অ্যাবসলিউট না। যেমন আমি একটা দুইটা পেশেন্ট দেখছি বলেছে ইনসুলিন সকালে 10 রাতে 8 পাচ্ছে, আমার ব্লাড সুগার 6-7 থাকছে। সুতরাং সুগার যদি ঠিক থাকে আপনাকে খুব বেশি হুলস্থুল করার দরকার নেই। সুতরাং দিস ইজ নট অ্যাবসলিউট, কিন্তু মনে রাখবেন প্রিমিক্সড ইনসুলিন ইজ নট এ গুড চয়েস। কিন্তু একদম চেঞ্জ করে দিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনি একটা দিন যদি 4 বেলা সুগার দেখেন, তাই আপনি বুঝে যাবেন যে আসলে সুগারটা কন্ট্রোলে থাকছে কিনা। কেস নাম্বার 4, 46 বছর বয়সে একজন পুরুষ স্কুল টিচার হসপিটালে এসে ভর্তি হয়েছে। ওনার জ্বর 8 দিন, কাফ কাশি আছে, ছোট আছে এবং ওনার লুজ মোশন আছে, ওনার অক্সিজেন সিচুয়েশন অনেক কম। চেস্ট এক্সরেতে অপাসিটি কোভিড টেস্ট মানে নেগেটিভ আসছে, কিন্তু মনে রাখবেন 30-40% কোভিড টেস্ট নেগেটিভ হতে পারে। ওনাকে সিভিয়ার কোভিড হিসেবে উনি হসপিটালাইজড। উনি 3 বেলা শর্ট অ্যাক্টিং, আমাদের দেশে অনেক রোগী দেখবেন এই ধরনের রেজিমেন্ট পাচ্ছে, ধরেন হচ্ছে ম্যাক্সুলিন অথবা রেগুলার ইনসুলিন পাচ্ছে, সকালে 10, দুপুরে 10, রাতে 8 এবং সাথে ইনাগ্লিপটিন পাচ্ছে রাতে। তো আমি বললাম যে ব্লাড সুগার প্রোফাইলটা করেন, দেখা যাচ্ছে খালি পেটে বেশি, নাস্তা পরে মোটামুটি ঠিক আছে, দুপুরে খাওয়ার পর ঠিক আছে, রাতে খাওয়ার পর ঠিক আছে। তো যেই মেসেজটা আমি আপনাদের এই কেসটার মাধ্যমে দিতে চাই, কোনো পেশেন্টের ফাস্টিং যদি বেশি থাকে অবশ্যই রাতে বেলা আপনাকে ইন্টারমিডিয়েট অথবা লং অ্যাক্টিং ইনসুলিন যোগ করতে হবে, নয়তো ফাস্টিং করে।
এই ডোজটা যতই বাড়াবেন এই টুয়ার্ডস আফটার ব্রেকফাস্ট ততই কমতে থাকবে। এই ডোজ বাড়িয়ে কিন্তু ফাস্টিং কন্ট্রোল করা যাবে না, এটা সবসময় মনে রাখবেন। অনেক সময় এসে বলে যে স্যার 3 বেলা ইনসুলিন পাচ্ছি, সকালে দেখি যে খালি পেটে বেশি, যার ফলে সকালে ইনসুলিনটা বাড়াইছি, বাড়ানোর পর দেখি আমি অজ্ঞান হয়ে গেছি। সুতরাং আমি আবারও বলছি, যেসব পেশেন্টদের ফাস্টিং বেশি থাকে অবশ্যই রাতের বেলা ইন্টারমিডিয়েট অথবা লং অ্যাক্টিং যোগ করতে হবে, পেশেন্টের HbA1c বেশি। আমি পেশেন্টকে বললাম, আপনি যেহেতু পেশেন্টের অ্যাফোর্ডেবিলিটি, সেই স্কুল টিচার, আমি তাকে বললাম যে আমি নতুন আরেকটা ইনসুলিন দিচ্ছি, এটা এটার সাথে মিশিয়ে একসাথে দিবেন। তাকে আমি বললাম যে আপনাকে, আমি চাইলে কিন্তু শুধু ম্যাক্সুলিন এনটা রাতেও যোগ করতে পারতাম, তবু আমি ডোজটা একটু একটু কমায় দিয়ে দুটো অ্যাডজাস্ট করে দিলাম এবং তাকে বললাম যে লিনাগ্লিপটিনটা আপনি কন্টিনিউ করেন। সুতরাং যেই মেসেজটা আমি আপনাকে দিতে চাই এই কেসের মাধ্যমে, ফাস্টিং ব্লাড সুগার বেশি হলে অবশ্যই আপনাকে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন অথবা লং অ্যাক্টিং অ্যানালগ ইনসুলিন যোগ করতে হবে। এবং ডোজ অ্যাডজাস্টমেন্ট আমি ইতিমধ্যেই বললাম, স্প্লিট মিক্সড রেজিমেনে আপনি ফাস্টিং যদি বেশি হয় রাতের বেলা ঘোরাটা বাড়াবেন, মানে ইন্টারমিডিয়েট অ্যাক্টিংটা বাড়াবেন, এবং 3 বেলা ভরা পেটে বেশি হলে 3 বেলা আপনি শর্ট অ্যাক্টিং বাড়াবেন। কেস নাম্বার 5, ফাইনাল কেস। 51 বছর বয়সে একজন ব্যাংকার। এখানে অনেকগুলো কেস থেকে আপনাদের হয়তো একটু মানে ঝামেলা লেগে যেতে পারে, গন্ডগোল লেগে যেতে পারে। শরীফ এখানে আছে, জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি, ওরা দেখুন যে একটা সিস্টেম খুব ভালো, ওরা এটা একটা ভিডিও ওদের পেজে থেকে যায়, যার ফলে আপনারা যদি আরেকবার যদি দেখেন একটু কনফিউজ হলে, তাই হয়তো আপনাদের কাছে আরো পরিষ্কার হবে। 51 বছর বয়সে একজন ব্যাংকার, তার জ্বর 13 দিন, কাশি, শ্বাসকষ্ট, লুজ মোশন, অক্সিজেন স্যাচুরেশন 81, HRCT 60% লাং ইনভলভমেন্ট, কোভিড টেস্ট পজিটিভ। সুতরাং এটা সিভিয়ার কোভিড হিসেবে আমরা ডায়াগনোসিস করছি। এবং পেশেন্ট লিনাগ্লিপটিন, মেটফর্মিন, লিনাটা র্যাম সকালে 50/1000, সকালে একটা, রাতে একটা পাচ্ছে। পেশেন্ট আইসিইউতে অ্যাডমিটেড। পেশেন্টের ডায়াবেটিস খালি পেটে 21, ভরা পেটে 23, দুপুরে খাওয়া 29, রাতে খাওয়া 24। তো আমি জিজ্ঞেস আইসিইউ মেডিকেল অফিসারকে জিজ্ঞেস করলাম, আপনি একটু ফাইলে দেখেন তো পেশেন্ট কোনো স্টেরয়েড পাচ্ছে কিনা। বললো স্যার মেডিসিনের কনসালটেন্ট ওনাকে দেখে গিয়েছে, 60% লাং ইনভলভমেন্ট থেকে উনি স্টেরয়েড 2 দিন আগে ওনাকে শুরু করা হয়েছে। এবং পেশেন্টের কিন্তু স্যার ব্লাড প্রেশার আমরা কন্টিনিউয়াসলি কম পাচ্ছি, ক্রিয়েটিনিন বেশি পাচ্ছি, HbA1c 8.6। সুতরাং আমি বললাম যে দিস মে বি কেস অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস কিনা, আপনি একটু ইউরিন ফর কিটোন বডি দেখেন। সুতরাং যেসব পেশেন্ট স্টেরয়েড পাচ্ছে, ব্লাড সুগার অনেক বেশি, হাইপোটেনশন যাদের থাকে, তাদেরকে ডায়াবেটিক কিটোএসিডোসিস কিনা অবশ্যই চিন্তা করতে হবে। আমি বললাম যে ডিউটি ডক্টরকে আপনি এক্ষুনি একটা ইলেক্ট্রোলাইট এবং কিটোন বডি পাঠান, ইউরিন ফর কিটোন বডি পজিটিভ আসার কথা। ইলেক্ট্রোলাইটে আমরা পটাশিয়ামটা দেখি, মূলত সোডিয়ামও দেখি, পটাশিয়াম কত হয় সেটা দেখে আমরা রিপ্লেসমেন্ট করি। যে হসপিটালের চিকিৎসক ফোন করেছে, বলে স্যার এবিজি করলে ডায়াবেটিক কিটোএসিডোসিস, আমরা হয়তো একটা এবিজি পাইলে খুব ভালো হতো, কিন্তু এবিজি প্রচার করা যাচ্ছে না। আইসিইউ কনসালটেন্টকে, সরি এটা ওয়ার্ডে ভর্তি, আসলে ইনফ্যাক্ট সরি এটা ওয়ার্ডে ভর্তি। আইসিইউতে বলছে, আইসিইউতে কল দেওয়া হয়েছে, আইসিইউ কনসালটেন্ট দেখে গেছে, কিন্তু বলছে যে আপনার ওয়ার্ডেই এন্ডোক্রাইনোলজিস্ট স্যারের সাথে কথা বলে আপনি ম্যানেজ করেন, আইসিইউতে কোনো সিট ফাঁকা নাই এবং ওয়ার্ডে কোনো ইনসুলিন ইনফিউশন পাম্পও নাই। তো আমি বললাম যে একটা ইসিজি করো, সেই ইসিজির ছবিটা আমাকে পাঠাইলো। ইসিজি করাটা ইম্পর্টেন্ট এই জন্য যে ইলেক্ট্রোলাইটে সাধারণত পটাশিয়াম লেভেল দেখে আমরা ডায়াবেটিক কিটোএসিডোসিসে পটাশিয়াম রিপ্লেস করি। কারণ আপনারা নিশ্চয়ই জানেন, এক হচ্ছে হাইপারক্যালেমিয়া, পটাশিয়াম যত বডিতে বাড়তে থাকবে, টিটা আস্তে আস্তে টল হইতে থাকবে, হাইপোক্যালেমিয়াতে টিটা আস্তে আস্তে শর্ট হইতে থাকবে। আমি যখন জেলা সদর হাসপাতালে কনসালটেন্ট ছিলাম, আমি ফেনী সদর হাসপাতালে কনসালটেন্ট ছিলাম, ওখানে শুধু ইসিজি আর বিএস এই দুইটা পরীক্ষা হয়, ইলেক্ট্রোলাইট কিটোন বডি কিচ্ছু হয় না। এবং অনেক পেশেন্ট একদম পুরো, আমি বললাম যে ঠিক আছে ইসিজি করো, ইসিজি ফ্রি লিখে দিলে সেটা অবশ্যই বিনা পয়সাই হয়। তো অনেক সময় আমরা ওই টি হাইট দিকে অ্যাসেস করার চেষ্টা করতাম পেশেন্টের পটাশিয়াম কত হতে পারে। যা পটাশিয়াম একদম দেখবেন সুন্দর পরিষ্কার টি টি একদম নর্মাল লুকিং, ধরে নেবেন পটাশিয়াম হয়তো 3.5 to 4 এর মধ্যে আছে। সুতরাং আপনি যখন রিপ্লেস করবেন আপনার ডায়াবেটিক কিটোএসিডোসিস হয়তো আরেকদিন যদি পড়ে, তাই আপনি বুঝতে পারবেন পটাশিয়াম রিপ্লেসমেন্টে ডায়াবেটিক কিটোএসিডোসিসে কিছু শর্ত আছে। সুতরাং যদিও আজকে ডায়াবেটিক কিটোএসিডোসিস ক্লাস আমি একটা স্লাইড দেখাই, ডায়াবেটিক কিটোএসিডোসিস চিকিৎসা হচ্ছে আমি নরমাল স্যালাইন দেবো, আইভি ইনসুলিন দেবো, পটাশিয়াম রিপ্লেসমেন্ট করবো এবং কোনো ইনফেকশন থাকে সেটা ট্রিট করবো, নার্সিং কেয়ার এবং মনিটরিং। সুতরাং ইসিজি দেখে আমি তাকে বললাম যে আমি ধরে নিচ্ছি পটাশিয়াম 3.5 থেকে 4, সুতরাং আমি পটাশিয়াম রিপ্লেসমেন্ট করব প্রথম লিটার ফ্লুইডের পর সেকেন্ড ব্যাগ থেকে 40 মিলিমোল করে, আপনার ডেভিডসনের চার্ট দেখতে পাবেন। আমি তাকে বললাম যে যেহেতু সুগার অনেক বেশি, ডায়াবেটিস অনেক বেশি, 23, 29, 24, তো এটা পর ইউরিন ফর কিটোন বডি পজিটিভ আসছে। তো মেডিসিন কনসালটেন্ট বলছে আই নিড টু কন্টিনিউ স্টেরয়েড বিকজ পেশেন্টের লাং ইনভলভমেন্ট ইজ ভেরি সিরিয়াস। ঠিক আছে, দুইটা ম্যানেজমেন্টই একসাথে চলতে হবে। আমি তাকে বললাম যে যদিও প্রথম
24 ঘন্টায় 6 লিটার ফ্লুইড দিতে হয়। আমি বললাম যে আপনি 2 লিটার নর্মাল সাইন রানিং দেন, তারপর 3 লিটার 60 ড্রপস কন্টিনিউ করেন, এবং পেশেন্ট যেহেতু হাইপোটেনশন বিপি 90/70, প্রেশারটা আপনি মনিটর করতে থাকেন। এবং সেকেন্ড লিটার ফ্লুইড থেকেই আপনি ইনজেকশন KT2 এম্পুল করে দিতে থাকেন। আমি বললাম যে যেহেতু ব্লাড কালচারের জন্য একটু ব্লাড নিয়ে ব্লাড পাঠিয়ে দেন, একটু অ্যান্টিবায়োটিক শুরু করেন। তো কনসালটেন্ট আমরা প্রথমে সেপ্টাইজিন শুরু করা হচ্ছে, পরে এটা মেয়োপেনেমে শিফট করা হয়েছে। আচ্ছা, যেই মেসেজটা এগুলো আমাদের জন্য, এগুলো মেডিসিনের কনসালটেন্ট ডিল করবে, যেই মেসেজটা আমি আপনাদের দিতে চাই, যে জিনিসটা আপনাদের একটু শেখাতে চাই, ইনফিউশন পাম্প যেখানে নাই সেখানে আমি 6 ইউনিট অফ ইনসুলিন পার আওয়ার, এবং ডায়াবেটিস যখন 14 নিচে নেমে আসবে 2 to 3 ইউনিট পার আওয়ার আমি কিভাবে দেবো? আমার হাতে তো ইনফিউশন পাম্প নাই। এটা একটু মুখস্থ করে নেন। ম্যাক্সুলিন আর অথবা রেগুলার ইনসুলিন যদি 50 ইউনিট 500 ml নর্মাল স্যালাইনের সাথে মিশিয়ে যদি 60 মাইক্রো ড্রপে দেন, সেটা 6 ইউনিট অফ ইনসুলিন পার আওয়ার, যেটা ডিকে ডোজ। যখন ডায়াবেটিস 14 নিচে আসবে তখন ইনফিউশন রেটটা আমরা 20 থেকে 30 মাইক্রো ড্রপে নিয়ে আসবো। তার মানে 2 to 3 ইউনিট অফ ইনসুলিন পার আওয়ার, সাথে অন্য হাতে 10% দিয়ে চালু করবো। আমি আবারও বলি, এটা আপনাদের একটু মুখস্থ করে নিতে হবে। এক হচ্ছে আপনি যখন উপজেলা বা জেলায় কাজ করছেন এবং অনেক ডিকে পেশেন্ট বলবে স্যার মরলে এই সদর হাসপাতালে মরবো, আমার পক্ষে মেডিকেলে যাওয়া সম্ভব না। আমি আবারও বলছি, 500 ml নর্মাল স্যালাইনের সাথে যদি 50 ইউনিট রেগুলার ইনসুলিন যদি মিশান, তারপর মাইক্রোবুয়েটে যদি দেন, মাইক্রোবুয়েট আপনি অর্ডার করলেই পাবেন, হ্যাঁ, 60 মাইক্রোডপ পার মিনিটে দিয়ে এটা 6 ইউনিট পার ইনসুলিন পার আওয়ার হবে। এবং ডায়াবেটিস যখন 14 নিচে নেমে আসবে তখন ইনফিউশনটা আপনাকে একটু কমায় দেবে 2 থেকে 3 ইউনিট পার আওয়ার, এবং সাথে অন্য হাতে 10% দিয়ে চালু করতে হবে। তো আমরা যখন ডায়াবেটিক কিটোএসিডোসিস হয়তো কখনো যদি সুযোগ হয় ক্লাস নেই, আরো বিস্তারিত হয়তো বলা যাবে। এবং পেশেন্টকে বললাম যে আপনি ব্লাড সুগার চেক করে প্রতি 1 থেকে 2 ঘন্টা পর পর আমাকে ইনফর্ম করেন। পেশেন্ট কিন্তু বেঁচে গেছে। তো ক্রেডিট গোস টু সেই ইয়াং ফিজিশিয়ান, সে কন্টিনিউয়াস আমার সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখছে এবং মেডিসিনের কনসালটেন্টও তার সাধ্যমতো চিকিৎসা করেছে। সুতরাং যে মেসেজটা আমি আপনাদের দিতে চাই, ইউ হ্যাভ টু লার্ন টু ম্যানেজ ডায়াবেটিক কিটোএসিডোসিস পেশেন্ট উইথ লিমিটেড ফ্যাসিলিটি সামটাইমস। আপনার কাছে একটু গল্পের মতোই বা রূপকথার মতো মনে হতে পারে যে স্যার ইসিজি দেখে এসেছি আমি, ইলেক্ট্রোলাইট অ্যাসেস করে ডায়াবেটিক কিটোএসিডোসিস মেসে, কিন্তু আপনি শুনলে অবাক হবেন। যেমন আমি ফেনী সদর হাসপাতালে কনসালটেন্ট ছিলাম 3 বছর, আমি অন্তত 25টা মতো ডায়াবেটিক কিটোএসিডোসিস ম্যানেজ করেছি। অনেক সময় যেহেতু এন্ডোক্রাইনোলজিস্ট, আমি মেডিসিনের কনসালটেন্ট, সুতরাং ডায়াবেটিক কিটোএসিডোসিস জেলার যেখানে যে উপজেলায় প্রাইভেট প্র্যাকটিসে যেই পাইতো আমাদের সদর হাসপাতালে পাঠিয়ে দিত। হয়তো 2টা থেকে 3টা পেশেন্ট আমরা ইলেক্ট্রোলাইট করতে পারছি, বাকিগুলো ইলেক্ট্রোলাইট ছাড়াই আমরা ম্যানেজ করছি। একটা পেশেন্ট সম্ভবত মারা গিয়েছিল, আদারওয়াইজ কোনো মর্টালিটি হয় না। সুতরাং প্রতিদিনের মতো আজকেও কুইজ। ইনসেপ্টটাকে আবারও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইনসেপ্টটা সৌজন্যে আমার একটা বই আছে, এফিকিউ ইন ডায়াবেটিস এন্ডোক্রাইনাল মেটাবলিজম, জয়প্রী কর্তৃক পাবলিশ ইনসেপ্টটাই আপনার কাছে পৌঁছানোর ব্যবস্থা করবে। আমি এখানে 5টা কোশ্চেন দেখাবো, খুব সহজ কোশ্চেন, যেটা আমি আমার প্রেজেন্টেশনে দেখালাম। আপনি সিঙ্গেল কমেন্ট করবেন, একটা কমেন্ট করবেন, এবং একটা কমেন্টে আপনি সবগুলা আনসার দেবেন। এক হচ্ছে ধরেন প্রথম কোশ্চেনের আনসার হলো ইনসুলিন ও মেটফর্মিন বা এই ধরনের কিছু, আপনি মেটফর্মিন লিখেন। সেকেন্ড কোশ্চেন ওয়েট, মানে 5টা আপনি ডিটেলস লেখার দরকার নেই। আনসার টু কোশ্চেন নাম্বার 1 বা এই ধরনের কিছু লেখার দরকার নেই, শুধু আনসার লিখবেন। 5টা আনসার কমা দিয়ে লিখে আপনার নাম এবং আপনার ফোন নাম্বার লিখবেন। আমি আবারও বলছি, আপনি সিঙ্গেল কমেন্ট করবেন ইন দ্য চ্যাট বক্স, 5টা কোশ্চেনের আনসার লিখবেন, আপনার নাম এবং ফোন নাম্বার লিখবেন। ফোন নাম্বার লেখাটা খুব ইম্পর্টেন্ট, নয়তো আমরা কমিউনিকেট করতে পারবো না। ডাক্তার শরীফ তো আছেন আমাদের সাথে, তাই তো? শরীফ আমাদের সাথে আছে। শরীফ হচ্ছে জাস, শরীফ অফ জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি। সুতরাং লেটস গো টু আওয়ার কুইজ। প্রথম কোশ্চেন, মর্টালিটি রেট অফ কোভিড-19 উইথ ডায়াবেটিস হায়ার দেন দ্য পেশেন্ট উইদাউট কোমরবিডিটি। যেসব পেশেন্টদের ডায়াবেটিস এবং কোভিড-19 ডায়াবেটিস থাকে তাদের কোমরবিডিটি থেকে তাদের মর্টালিটি, ডায়াবেটিস উইথ কোভিড-19 মর্টালিটি বেশি, ইয়েস অর নো? All diabetic patients should be vaccinated with influenza pneumococcal vaccine. প্রত্যেকটা ডায়াবেটিস রোগী ইনফ্লুয়েঞ্জা অথবা নিউমোকক্কাল ভ্যাকসিন দেওয়া উচিত, ইয়েস অর নো? ভিটামিন ডি, জিঙ্ক, ভিটামিন সি ফর হেল্পফুল ফর কোভিড-19 ইনফেকশন, ইয়েস অর নো? ব্লাড সুগার যদি রিপিটেডলি 15 বেশি থাকে আমরা পেশেন্টকে হসপিটালাইজেশন অ্যাডভাইস করব, ইয়েস অর নো? বেসাল বোলাস ইজ নট দ্য প্রেফার্ড ইনসুলিন রেজিমেন্ট ফর অ্যাডমিটেড। বেসাল বোলাস রেজিমেন্টটা আসলে অ্যাডমিটেড পেশেন্টদের জন্য প্রেফার্ড না, ইয়েস অর নো? আমরা 1টা মিনিট সময় দেই।
দেয়ার লটস অফ আনসার। আমরা ইতিমধ্যে আশা করি শরীফ আমাদের সাথে আছে, সে হয়তো 5 জন পেয়ে গেছে অলরেডি। আমি তো একটু উত্তরগুলো দেখানোর চেষ্টা করি। আনসার আসছে। সরি, সামনের দিকে চলে যাচ্ছে। সরি, হ্যাঁ আমি উত্তরগুলো দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, আনসার হলো এক হচ্ছে মর্টালিটি রেট অফ কোভিড-19 উইথ ডায়াবেটিস ইজ হায়ার। ডায়াবেটিস রোগীদের কোভিড-19 ইনফেকশন হলে মর্টালিটি বেশি হবে। আমি ইতিমধ্যেই বললাম প্রত্যেকটা ডায়াবেটিস রোগী, আপনার যারা ডায়াবেটিস রোগী দেখছেন বা আপনার আত্মীয়স্বজন অথবা বাবা মা যাদের ডায়াবেটিস আছে, সবাইকে অবশ্যই ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকক্কাল ভ্যাকসিন এই আমাদের দেশে পাওয়া যায়, একটু ভালো দোকান থেকে কেনার চেষ্টা করবেন। যেমন হচ্ছে আমাদের দেশি, যেমন এই যে ভ্যাকসিন, আপনার ইনসেফট্রা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আছে, আপনি ইনফ্লুভ্যাক্স নামে, এবং আপনি ইনফ্লুয়েঞ্জাটা বছর বছর দিতে, নিউমোকক্কালটা 5 বছর পর পর দিতে। ভিটামিন ডি, জিঙ্ক এবং ভিটামিন সি অবশ্যই হেল্পফুল। ব্লাড সুগার 15 বেশি রিপিটেড থাকে আমরা হসপিটালাইজেশনে অ্যাডভাইস করবো। বেসাল গ্লাস অবশ্যই বেস্ট রেজিমেন্ট, এটা নো হবে। সুতরাং প্রথম 4টা ইয়েস, লাস্টেরটা নো। আমাকে অনেকেই মেসেজে ফোনে যে স্যার কিটো ডায়েট নিয়ে স্যার কিছু বলেন। সুতরাং আমরা ইনসেপ্টের সাথে 5টা প্রোগ্রাম করে আমাদের চিন্তা ভাবনা। দিস ইজ দ্য 4th প্রোগ্রাম। পঞ্চম প্রোগ্রামটা ইনশাআল্লাহ কিটো ডায়েট এন্ড ডায়াবেটিস, ড্রিম অফ কার্স। কিটো ডায়েট এবং ডায়াবেটিস স্বপ্ন অথবা অভিশাপ, সেটা নিয়ে বলবো। আমরা আগামী সপ্তাহে করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ। আপনার জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি ফেসবুক গ্রুপে থাকলে আপনার ঘোষণা পেয়ে যাবেন। মিস্টার ডাক্তার শরীফউদ্দিন এবং ডাক্তার মোফারকে অবশ্যই ধন্যবাদ, জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিতে। ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যালসকে অবশ্যই ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে আমাদের সাথে ডাক্তার তাবাসসুম হুদা আমাদের সাথে আছেন, সেও আমাদের সাথে কিছু বলবে আমাদের একটু কোশ্চেন আনসার সেশনে পরে। বাসায় থাকেন, স্টে সেফ, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ, এন্ড ইউ টেক সাম কোশ্চেনস। আমি সবাইকে আনমিউটে অপশন ওপেন করে দিচ্ছি। আপনার, হ্যাঁ, ইয়েস, আপনার চাইলে নিজেরাই আনমিউট হতে পারবেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমরা বিজয়ী পেয়ে গেছি, ওটা কি আমরা আগে ঘোষণা করব না? আমার মনে হয় আমি কিছু কোশ্চেনের পর ডাক্তার তাবাসসুম ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার পর আপনি অনুষ্ঠান ঘোষণা করবেন। সেই ঘোষণার সময় আপনি বিজয়ী ঘোষণা একসাথে দিয়েন। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে, এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে নেই। ডাক্তার মুহাইমিনুল কবির, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে স্যার ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোকক্কাল ভ্যাকসিন একই পেশেন্টে আমি 2 হাতে 2টা ভ্যাকসিন একসাথে দিয়ে দিতে পারবো না? ইয়েস, দিয়ে দিবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, দিতে পারবেন। হ্যাঁ, অন্য কেউ প্রশ্ন করতে চাইলে আনমিউট হয়ে প্রশ্ন করতে পারেন। আপনার চাইলে আনমিউটে অপশন ওপেন করা আছে, আপনার চাইলে ইয়েস, ওপেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ডাক্তার শরীফ, প্লিজ। জি, ভালো আছেন? হ্যাঁ, জি, প্লিজ। কোশ্চেন ছিল যে যদি বলে ফেলছেন তবু আরেকটু মানে রিকনফার্ম করার জন্য, যে যেই পেশেন্ট গুলো আগে থেকে অ্যাসপিরিন আর প্রোপিডোগ্রাল পায়, সে যদি ডায়াবেটিক পেশেন্ট, সে যদি আমরা ইনোসেপ্রিন শুরু করতে হয়, আমরা কি অ্যাসপিরিন আর প্রোপিডোগ্রাল কি এটা কিছু কন্টিনিউ করব নাকি বন্ধ করে দেব? থ্যাংক ইউ সো মাচ। সাধারণত 2টা অ্যান্টিকোয়াগুলেন্ট আমরা সাধারণত একসাথে দিই না। আমরা সাধারণত বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির রিকমেন্ডেশন বন্ধ করার জন্য। কিন্তু কিছু আমি 1-2জন স্যারকে দেখছি কন্টিনিউ রাখতে, কারণ তাদের অবজারভেশন হচ্ছে যেহেতু থ্রম্বোএম্বোলিজমেই পেশেন্টের মর্টালিটি বেশি হচ্ছে, সুতরাং এটা কন্টিনিউ করলে খুব বেশি ক্ষতি হবে না। কিন্তু বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির রিকমেন্ডেশন হচ্ছে আপনি অবশ্যই আপনি বন্ধ রাখবেন। আবার কিন্তু মেডিসিনের যারা অনেকে আবার বলছে যে না, এটা আসলে ডিসকন্টিনিউ না করলেও খুব বেশি সমস্যা হবে না, এবং অনেকেই কিন্তু কন্টিনিউ করছিল। সুতরাং আপনি 2 ধরনের মতবাদই পাবেন। তো যারা, যেমন আমি অনেক পেশেন্ট কন্টিনিউ করছে, আমি জিজ্ঞেস করলাম যে কে কন্টিনিউ করতে বলেছে, বলেছে স্যার আমি মেডিসিনের একজন কনসালটেন্টের সাথে কথা বলছি, উনি বলেছে স্যার এটা কন্টিনিউ করলে কোনো সমস্যা হবে না। আমি সেই সব ক্ষেত্রে বলছি ইউ ক্যান কন্টিনিউ, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ডাক্তার ক্ষেত্রে হ্যাঁ, ডাক্তার নূর মোহাম্মদ।
জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ 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 জি স্যার please। ধন্যবাদ আপনার সুন্দর সেশনের জন্য। স্যার আমার একটা কোশ্চেন ছিল ডায়াবেটিসের উপর আসলে, যে আমরা স্যার ডায়াবেটিক পেশেন্টদের মানে আমি দেখেছি ব্লাড সিএপি, তারপর হচ্ছে সিরাম ইউরিক অ্যাসিড, তারপর হচ্ছে স্যার আল্ট্রাসোনোগ্রাম, ইউটেরাস এন্ড অ্যাডেনেক্স, এই টেস্ট গুলো কেন দেওয়া হয় আর এটার ইয়াটা কি, এগুলো যদি একটু বলতেন। আচ্ছা, ডায়াবেটিস রোগীদের আমরা রুটিন কিছু পরীক্ষা করি, তার মধ্যে এক হচ্ছে আপনি আল্ট্রাসাউন্ড তো করতেই পারেন। ডায়াবেটিস রোগীদের আল্ট্রাসাউন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ডায়াবেটিস রোগীদের আল্ট্রাসাউন্ড করলে আপনি বুঝতে পারবেন, এক অধিকাংশ ডায়াবেটিস রোগীদের ফ্যাটি লিভার থাকে, আল্ট্রাসাউন্ড থাকে আপনি বুঝতে পারবেন ফ্যাটি লিভার আছে কিনা। নাম্বার 2 হচ্ছে অধিকাংশ ডায়াবেটিস রোগীদের রেনাল ইমপেয়ারমেন্ট থাকে, আপনি আল্ট্রাসাউন্ডে ওই যে কর্টিকোমেডুলারি ডিফারেন্সিয়েশনটা লস্ট হয়, যার ফলে আপনি অবশ্যই বুঝতে পারবেন পেশেন্টের কোনো রেনাল ইমপেয়ারমেন্ট আছে কিনা। নাম্বার 3, ডায়াবেটিস রোগীদের অনেক সময় কোমরবিডিটি নট রিলেটেড টু ডায়াবেটিস, হয়তো ডায়াবেটিস রোগী আমি একটা আল্ট্রাসাউন্ড করলাম, দেখা গেল ফাইব্রয়েড ধরা পড়লো, বললো স্যার আগে তো কখনো পেটে কোনো সমস্যা হয় নাই, আল্ট্রাসাউন্ড করি নাই, সুতরাং আপনি হয়তো অন্য একটা জিনিস হয়তো ধরা পড়লেন। সুতরাং ডায়াবেটিস রোগীদের আমরা বলি বছরে অন্তত একবার একটা আল্ট্রাসাউন্ড করে নেওয়া উচিত। আর ইউরিক অ্যাসিডের কথা যেটা বললেন, এক হচ্ছে ডায়াবেটিস রোগীদের কিন্তু হাইপার ইউরিসেমিয়াটা কমন, সুতরাং ইউরিক অ্যাসিড বছরে অবশ্যই একবার অবশ্যই দেখার চেষ্টা করুন। থ্যাংক ইউ। হ্যাঁ ডাক্তার মুস্তাহিদ। হ্যাঁ 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 বলেন প্লিজ, ডাক্তার নূর মোহাম্মদ বলেন। ব্লাড সিএপিটা স্যার যদি আরেকটা কি বললেন? ব্লাড সিএপিটা কেন করে স্যার, এটা যদি ব্লাড স্যার ব্লাড সিএপি সিআইপি স্যার, সিআইপি মানে আমরা সিআরপি দেখি অনেক সময়, সি রিঅ্যাক্টিভ প্রোটিন যেটা সিআরপি দেখি অনেক সময়, সেটা কোনো ইনফেকশাস কন্ডিশন সাসপেক্ট করলে সিআরপি এটা আসলে নট সিআইপি আসলে ইনফেক্ট। থ্যাংক ইউ স্যার একটা কোশ্চেন ফেসবুকে অনেকে কিছু কোশ্চেন করছে, একটা কোশ্চেন ছিল হ্যাঁ। স্যার মানে যদিও আলোচনায় আসছে, সেটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কোভিড এর এক্সট্রা কোনো সিম্পটম দেখা যাবে কিনা। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আমি এটার সাথে একটু যোগ করি, অনেক পেশেন্ট বলে যে স্যার ডায়াবেটিস রোগীদের কোভিড-19 ইনফেকশন হওয়ার ঝুঁকি বেশি কিনা, ব্যাপারটা আসলে তা না। ইনফেকশাস ডোজ, যে ডোজে কোভিড-19 আপনার বডিতে এন্টার করলে সিম্পটম হবে, সেটা ডায়াবেটিক নন ডায়াবেটিক তাদের ক্ষেত্রে সমান। সুতরাং ডায়াবেটিস রোগীদের ইনফেকশন কোভিড-19 ইনফেকশন হওয়ার ঝুঁকি বেশি, ব্যাপারটা তা না। কিন্তু কোভিড-19 ইনফেকশন হলে মর্টালিটি খারাপ, এটা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। নাম্বার 2 শরীফ আরেকটা কোশ্চেন কি করলেন ফেসবুকে? না সেটা হচ্ছে ওই মানে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কোভিড এর ক্ষেত্রে এক্সট্রা কোনো সিম্পটম আছে কিনা। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। এক্সট্রা কোনো সিম্পটম আসলে ওইরকম কোনো এডিশনাল সিম্পটম নয়, কিন্তু ডায়াবেটিস রোগীদের বলছে আপনি অ্যান্টিকোয়াগুলেন্টের ক্ষেত্রে অবশ্যই একটু জোর দেওয়ার চেষ্টা করবেন। যেমন অনেক পেশেন্ট আছে ইয়াং, 30 বছর বয়স, মাইল্ড কোভিড, আমি ওদেরকে বলছি যে আপনি এনক্সাপাইরিন নেন, তাদেরকে অ্যান্টিকোয়াগুলেন্টের ব্যাপারে একটু সিরিয়াস হবেন। থ্যাংক ইউ। হ্যাঁ ডাক্তার মুস্তাহিদ প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। মেটফরমিন আমরা আচ্ছা হ্যাঁ মুস্তাহিদ আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার দুইটা প্রশ্ন স্যার রিগার্ডিং কোভিড পেশেন্ট স্যার, যাদের স্টেরয়েড দেওয়া হবে স্যার তাদের ক্ষেত্রে মানে ইনসুলিনের অ্যাডজাস্টমেন্টটা কেমন হবে? মানে আমাদের এখানে একটা পেশেন্ট ছিল, ওনার সবসময়ই মানে ফাস্টিং অনেক বেশি থাকতো, তো আমরা পরে বেজাল বোনাস দেওয়ার পর কন্ট্রোলে আসছে, তো স্যার মানে এই ডোজ অ্যাডজাস্টমেন্টটা কেমন হবে এটা। আর দ্বিতীয় প্রশ্ন হলো স্যার যখন পেশেন্টটা চলে যাবে স্যার, ডিসচার্জ দিতে পারবো স্যার, উনি আগে থেকে প্রিমিক্স ইনসুলিন নিতেন স্যার, আমরা কি প্রিমিক্স ইনসুলিনে যাব না স্যার ওই বোলাস বেজাল বোলাসে রাখবো স্যার? আচ্ছা থ্যাংক ইউ মুস্তাহিদ। আগে এই প্রশ্নটার উত্তর দিয়ে নেই, উনি যেটা প্রশ্ন ডাক্তার মুস্তাহিদ যেটা প্রশ্ন করলেন দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কোভিড-19 ইনফেকশনে হসপিটাল থেকে ফোন মানে যতটা না তখন অবশ্যই আসবে, যখনই পেশেন্ট স্টেরয়েড পাবে তখনই হসপিটাল থেকে ফোন আসবে। এক হচ্ছে যেহেতু ডেক্সামেথাসোন অথবা ওরাডেক্সন, যেটা ডেক্সামেথাসোন ইউজ করা হচ্ছে হাই ডোজে ইন মডারেট টু সিভিয়ার কোভিড ইন রেস্কিউ স্টেরয়েড থেরাপি বলি, এটাতে ব্লাড সুগার দেখবেন যে মুহূর্তের মধ্যে সাই করে 20-25 হয়ে বেড়ে যাবে। সাধারণত আপনি যেটা বললেন বেসাল বোলাস ইনসুলিন রেজিমেন ইজ দ্য বেস্ট রেজিমেন। অনেক সময় খুব হাই ডোজে লাগে, আমরা অনেক পেশেন্টের সকালে 30, দুপুরে 30, রাতে 30, এক লং অ্যাক্টিং যেটা সেটা 30, এরকম খুব হাই ডোজে দরকার হয়। কিন্তু একটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, পেশেন্টের স্টেরয়েড যখন আস্তে আস্তে আপনি কমায় নিয়ে আসবেন তখন কিন্তু ইনসুলিনের ডোজও একটু কমায় নিয়ে আসতে হবে, কারণ হয়তো পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে। তো যে পেশেন্ট স্টেরয়েড পাবে, আমি রোগীদের বলি এবং আমার ফিজিশিয়ানদের বলি আপনি প্রত্যেকদিন 4 বেলা ডায়াবেটিস মাপেন খালি পেটে এবং 3 বেলা খাওয়ার পর, মেপে আপনি প্রত্যেকদিন 3 বেলা রেপিড অ্যাক্টিং এবং লং অ্যাক্টিং ইনসুলিন 4 অথবা 6 করে বাড়াইতে থাকবেন যতক্ষণ না ব্লাড সুগারটা ওই দিন টার্গেটে আসে। কিন্তু অবশ্যই মনে রাখবেন স্টেরয়েডের ডোজ যখন টেপার করতে থাকবেন তখন ইনসুলিনের ডোজটা কিন্তু একটু কমায় নিয়ে আসতে হবে, নয়তো কিন্তু পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে।
আপনি যেটা জিজ্ঞেস করেন ছুটির সময় আমরা যেই রেজিমেনে ব্লাড সুগারটা ভালো কন্ট্রোল হয়েছে আমরা সেই রেজিমেনটা চেঞ্জ করতে চাই না, স্পেশালি কোভিড-19 এর ক্ষেত্রে। আমরা রোগীদের বলি যে অন্তত 1 মাস যে রেজিমেন আমি দিয়ে দিচ্ছি সেই রেজিমেনটা কন্টিনিউ করেন। 1 মাস পরে যদি দেখা যায় যে সুগার রিপোর্ট ভালো আছে, পেশেন্টের কোভিডের কোনো সিমটম নাই, তখন হয়তো প্রিমিক্স অথবা 2 বেলা রেজিমেনে আমরা চলে আসি। আমরা সাধারণত মাসখানেকের মধ্যে আমরা চেঞ্জ করি না, কারণ যেসব পেশেন্টদের আমরা ছুটির সময় ইনসুলিন রেজিমেনটা চেঞ্জ করে দিছি সেসব পেশেন্টদের বাসায় গিয়ে আবার 2 দিন পর ফোন করছে, স্যার আমার হাইপো হয়ে গেছে অথবা ডায়াবেটিস কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না। থ্যাংক ইউ। হ্যাঁ, সেকেন্ড কোশ্চেন ডাক্তার মুস্তাহিদ। স্যার সেকেন্ড কোশ্চেন হলো আমরা বেজাল বোলাস অথবা মানে দুইটা মিক্স করে ইন্টারমিডিয়েট শর্ট অ্যাক্টিং কোনটাকে প্রেফার করব স্যার? বেজাল বোলাসটা বেস্ট রেজিমেন, কারণ বেজাল বোলাসে ডোজ অ্যাডজাস্টমেন্ট করাটা খুব সহজ, কিন্তু বেজাল বোলাসে রোগীর খরচ কিন্তু বেশি, অ্যানালগ ইনসুলিন কিন্তু এক্সপেন্সিভ। যে কোনো ইনসুলিন রেজিমেন কাউকে শুরু করার আগে আপনি বেজাল বোলাস যদি 1 মাস চালান আপনার 3 থেকে 5 হাজার টাকা খরচ হবে। একই রেজিমেন যদি আপনি স্প্লিট মিক্সে চালান, কারণ ওখানে ভায়ালের দাম হচ্ছে 200-250 টাকা, তাই আপনার খরচ হবে 1 থেকে 2 হাজার টাকা। সুতরাং বেজাল বোলাসটা বেস্ট রেজিমেন হওয়া সত্ত্বেও যেসব পেশেন্ট অ্যাফোর্ডেবল না তাদের ক্ষেত্রে আমরা বেজাল বোলাসটা সাধারণত শুরু করি না। যেমন আমি ল্যাবেডি প্র্যাকটিস করি, এখান থেকে আমি যত পেশেন্ট ছুটি দিই আমি চাই বেজাল বোলাস দিতে পারি, কারণ এখানে একটু টাকা পয়সা না থাকলে এসে ভর্তি হচ্ছে না। কিন্তু ঢাকা মেডিকেলে আবার দেখা যাচ্ছে 70% আমার স্প্লিট মিক্সে ডিপেন্ড করতে হচ্ছে, 30% আবার কিছু অ্যাফোর্ডেবল পেশেন্ট আছেন বেজাল বোলাস। সুতরাং পেশেন্ট কি কাজ করে, পেশেন্টের টাকা পয়সা কেমন, এইটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের দেশে একটা রেজিমেন চুজ করার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ শরীফ, আরেকটা কোশ্চেন মনে হয় ফেসবুকে না কোথায় বলছিলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার আমি একটা পেশেন্ট পাইছি স্যার, মানে ও স্টার্ট নিত তোমার 7 তারিখ 20 আর 10 করে, পরে যখন ডায়াবেটিক কিউটিসিস ভর্তি ছিল পরে পেশেন্টকে ম্যাক্সিমাম স্যার এখন মানে ওনার এখনো কন্টিনিউ সিবিজি মানে ফাস্টিং 2 আওয়ার্স মানে 20 ফাস্টিং এ থাকে, 2 আওয়ার্সে থাকে স্যার 25, আপনার লাঞ্চ আপনার 2 আওয়ার্স আপনার ডিনার লাঞ্চে থাকে স্যার 22 আর ডিনারে থাকে ওনার 25। তো এই ক্ষেত্রে স্যার কি করব? না, পেশেন্ট এখন কি ইনসুলিন রেজিমেন পাচ্ছে? স্যার উনি ম্যাক্সুলিন আর ম্যাক্সুলিন এর নিচ্ছে। আপনি ইনসুলিনের সবগুলা ডোজই মানে 2 করে সবগুলা বাড়ান, কিন্তু আমার ধারণা ওনা অনেক বেশি লাগবে। অনেক সময় রোগীরা জিজ্ঞেস করে যে স্যার ইনসুলিন তো স্যার যেটা তো আপনি 2 বেলা মিশিয়ে দিতে বলছেন, সকালে 20 নিচ্ছি, দুপুরে 20 নিচ্ছি, রাতে 20 নিচ্ছি, ইনসুলিনের স্যার ম্যাক্সিমাম ডোজ কতটুকু পর্যন্ত আমাদের দেওয়া যায়? আমি আপনারা যা শুনছেন আমি বলি, এক হচ্ছে দেয়ার ইজ নো হাইয়েস্ট ডোজ অফ ইনসুলিন। সর্বোচ্চ যতটুকু দিয়ে ব্লাড সুগার উইদিন টার্গেট থাকে ততটুকু আপনাকে অবশ্যই দিতে হবে। তো আমার এক্সপিরিয়েন্স যদি বলি, আমি সর্বোচ্চ যে পেশেন্টকে ইনসুলিন দিছি বেজাল বোলাস রেজিমেন, উনি সকালে 180, দুপুরে 180, রাতে 160, আর লং অ্যাক্টিং যেটা এটা উনি 2 বেলা ভাগ করে পাইতো 160, 80 করে 60 পাচ্ছে। সুতরাং দেয়ার ইজ নো হাইয়েস্ট ডোজ অফ ইনসুলিন। ইনসুলিনের ডোজ পাওয়ানো ছাড়া আপনার আর কোনো উপায় নাই। আচ্ছা, চ্যাট বক্সে একটা কোশ্চেন আসে, স্যার জিডিএম এর ক্ষেত্রে ম্যানেজমেন্ট কি হবে? এক হচ্ছে জিডিএম এ আমরা মুখে ওষুধ প্রেফার করি না, জিডিএম এর চিকিৎসা হচ্ছে ইনসুলিন নাম্বার 1। আপনাকে শুধু টার্গেটটা খেয়াল রাখতে হবে। প্রেগন্যান্সিতে জিডিএম এর ক্ষেত্রে জিডিএম উইথ কোভিড অথবা জিডিএম উইদাউট কোভিড, টার্গেট ইজ ফাস্টিং 5.3 এবং পোস্টপ্রান্ডিয়াল 6.7, তার কম রাখতে হবে। সুতরাং জিডিএম এ আমরা অবশ্যই ইনসুলিন আমাদের চয়েস কোভিড হোক অথবা উইদাউট কোভিড হোক, এবং সাথে সাথে আপনি এটাও মনে রাখবেন জিডিএম এর টার্গেট হচ্ছে ফাস্টিং 5.3, পোস্টপ্রান্ডিয়াল 6.7। আরেকটা কোশ্চেন একজন জিজ্ঞেস করছে, কখন আমরা ডিকে ম্যানেজমেন্ট, এই যে আইভি ইনসুলিন, আইভি ফ্লুইড, কখন আমরা মুখে আসবো? তো এটা আমরা ডিকে ক্লাস হলে হয়তো আরেকটু ডিটেলস বলতে পারতাম। যখন পেশেন্ট ইজ স্টেবল ক্লিনিক্যালি এন্ড বায়োকেমিক্যালি, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে পেশেন্ট এবল টু টেক অল ফুড। সুতরাং আমি দুইটা ইন্ডিকেশন বললাম, একটা হচ্ছে পেশেন্ট ক্লিনিক্যালি এবং বায়োকেমিক্যালি স্টেবল, পেশেন্টের পালস ঠিক আছে, ব্লাড প্রেশার ঠিক আছে, পেশেন্টের ডিহাইড্রেশন নাই, বায়োকেমিক্যালি স্টেবল, পেশেন্টের ব্লাড সুগার কন্ট্রোল আছে, ইলেক্ট্রোলাইট ইজ কারেক্টেড। নাম্বার 3, পেশেন্ট ইজ রোগী মুখে খেতে পারছে বা চাচ্ছে, সেসব ক্ষেত্রে আমরা সাধারণত ডিকে আইভি ম্যানেজমেন্টের দিয়ে আমরা সাবকিউটেনিয়াস ইনসুলিনে চলে আসি। সাধারণত 2 থেকে 3 দিন সময় লাগে সাবকিউটেনিয়াসে আসার সময়। থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ঠিক আছে, ডাক্তার সুমাইয়া, দিস ইজ দা শরীফ, দিস উইল বি দা লাস্ট কোশ্চেন, যে অনেকটুকু সময় হয়ে গেছে। হ্যাঁ স্যার একজন নন
নন ডায়াবেটিক পেশেন্ট যদি করোনার সময় হঠাৎ করে তার ব্লাড গ্লুকোজ বেড়ে যায়, তার ইনসুলিন দেওয়া লাগে, এখন যদি তার করোনা মানে কিওর হয়ে যায়, তখন কি সে আবার নন ডায়াবেটিক হয়ে যেতে পারে? তার ব্লাড গ্লুকোজ কি নর্মালি চলে আসতে পারে? তার ওষুধ লাগবে না? ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আপনি যেটা কোশ্চেন করছেন এটা আমার মনে একটু শেষই করলে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। এক হচ্ছে কোভিড-19 দিয়েও কিন্তু ডায়াবেটিস হচ্ছে, কিন্তু আমাদের দেশে হসপিটালে আমরা যত পেশেন্ট ডায়াবেটিস ধরা পড়ছে, রোগীরা অনেক সময় দাবি করছে যে স্যার আমার আগে ডায়াবেটিস ছিল না, কিন্তু আসলে আগে ডায়াবেটিস চেক করা হয় না। মনে রাখবেন, বাংলাদেশে যত পেশেন্টের ডায়াবেটিস আছে তার 60% পেশেন্ট জানে না তাদের ডায়াবেটিস আছে, কারণ তাদের একটা বিশ্বাস হয়তো আমার ডায়াবেটিস নেই, যেহেতু কখনো পরীক্ষা করা হয় নাই। তো আমি এই পর্যন্ত 2টা পেশেন্ট পাইছি যাদের আগে HbA1c করা আছে, ডায়াবেটিস চেক করা আছে, কিন্তু কোভিড-19 ইনফেকশন হওয়ার পর স্টেরয়েড পায় না, কিন্তু ডায়াবেটিস ডেভেলপ করা আছে। কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট যেসব পেশেন্ট নতুন নিউলি ডায়াগনোজ ডায়াবেটিস আফটার ডায়াগনোসিস অফ দ্য কোভিড-19 ইনফেকশন আমি ইনসুলিন শুরু করলে এটা কতদিন পর্যন্ত কন্টিনিউ করবো, আমরা এখনো অবজার্ভ করছি। এখনো ইন্টারন্যাশনাল বডি থেকে ওরকম রিকমেন্ডেশন বা গাইডলাইন এখনো আসে নাই, সবাই অবজার্ভ করছে। আমরা সাধারণত ব্লাড সুগার প্রোফাইলটাই আপনাকে গাইড করবে আসলে কতদিন পর্যন্ত ইনসুলিন চলবে। যদি দেখেন সারাদিনে ইনসুলিন 10-এর কম রাখছে, কোনো পেশেন্টের ইনসুলিন সকালে 4 রাতে 4 দিয়ে সুগার কন্ট্রোল হচ্ছে, তার মানে আপনি হয়তো মুখে ওষুধে যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। এই পর্যায়ে আমি অনুরোধ করছি ডাক্তার তাবাসসুম হুদা অন বিহাফ অফ ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আমাদের সাথে আছেন। আমি ডাক্তার তাবাসসুম হ্যাঁ প্লিজ ডাক্তার শরীফ। হ্যাঁ ডাক্তার শরীফ প্লিজ। থ্যাংক ইউ। কোভিড বাট নন ডায়াবেটিক, এখন সেই ক্ষেত্রে যেটা নন ডায়াবেটিক ওনাদের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিক টার্গেটটা কত? কোভিড এবং নন ডায়াবেটিস তাদের ক্ষেত্রে আমার গ্লাইসেমিক টার্গেট কত সেটাই জিজ্ঞেস করলেন? হাইপোগ্লাইসেমিয়া লেভেলটা কত হবে? আচ্ছা, হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে কোভিড, নন কোভিড, ডায়াবেটিক, নন ডায়াবেটিক সবার ক্ষেত্রে 3.9। হাইপোগ্লাইসেমিয়া লেভেল ইজ ফিক্সড ফর এভরিওয়ান, 3.9 মিলিমোল পার লিটার। ধন্যবাদ। থ্যাংক ইউ ডাক্তার শরীফ। আমি পর্যায়ে রিকোয়েস্ট করছি ডাক্তার তাবাসসুম হুদা ফ্রম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস টু গিভ হার ভোট অফ থ্যাঙ্কস। Thank you, sir. Thank you so much. Our respected physicians and our today's participants, Assalamu alaikum. I'm Dr. Tabassum Huda, working as a senior brand executive at Incepta Pharmaceuticals. And on behalf of Incepta Pharmaceuticals, actually, I would like to express my gratitude to all of you for your kind presence today. And definitely, I would like to thank Dr. Saifuddin sir for inviting me and allowing me to take part in this wonderful session. Actually, COVID-19 and diabetes, one of the burning issue of today's time. So thank you so much, sir, for this informative class. And I hope that like me, we all have learned so many things today. And I will thank also Dr. Sharif Bhai for arranging such informative session for all of us. And on behalf of Incepta Pharmaceuticals, we will provide the frequently answered questions in diabetes and endocrinology and metabolism, the book written by our Honorable Dr. Saifuddin sir. We will provide our participant for today's program as soon as possible. So thank you so much, sir. Thank you. Thank you once again. থ্যাংক ইউ ডাক্তার তাবাসসুম হুদা ফ্রম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমি শরীফকে আবারও ধন্যবাদ আমাকেও এখানে ইনভলভ করার জন্য। ডাক্তার শরীফুদ্দিনকে রিকোয়েস্ট করব বিজয়ীর নাম এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আমাদের অনারেবল গেস্ট এবং স্পিকার ডাক্তার সাইফুদ্দিন স্যারকে। স্যার তার অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও এবং তার বিজি শিডিউলের মধ্যে দিয়েও স্যার যে আমাদের সবার ক্লাস নিচ্ছেন, এর জন্য জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি এবং আমাদের সব চিকিৎসকদের পক্ষ থেকে তাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা। পাশাপাশি ইনসেপ্টা ফার্মা এবং ডাক্তার তাবাসসুম হুদা, আমরা আপনাদের কাছেও কৃতজ্ঞ যে এই সেশনকে প্রাণবন্ত করার জন্য আপনারা যে আমাদেরকে সায়েন্টিফিক হিসেবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। আজকের প্রোগ্রামে মানে আসলে সবাই ঠিক আনসারগুলো দিয়েছে। এর মধ্যে যারা প্রথম 5 জন যারা প্রথমে আনসার দিয়েছে তাদের নামটা আমরা ঘোষণা করছি। প্রথমে আনসার দিয়েছে যে সুমাইয়া পারভেজ, এরপর হচ্ছে ডাক্তার মাইসুম সুবাহান, এরপর ডাক্তার ইকবাল, ডাক্তার দিন মোহাম্মদ এবং ডাক্তার অনি। এই 5 জন মানে আমাদের সবাই অলমোস্ট এই সঠিক আনসার দিয়েছে। তার মধ্যে এই 5 জন হচ্ছে সবার প্রথমেই এটা আনসারটা করেছে। তো আমরা আবার বলি, ডাক্তার সুমাইয়া পারভেজ, ডাক্তার মাইসুম সুবাহান,
ডাক্তার ইকবাল, ডাক্তার দিন মোহাম্মদ এবং ডাক্তার অনি। আপনাদেরকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে কংগ্রাচুলেশন এবং আপনাদের কাছে শীঘ্রই তারা লিখিত